মানিকগঞ্জের শিবালয় গ্রামের পুরনো বটতলার মোড়ে এসে দাঁড়ালো এক যুবক। গায়ে ফ্যাকাশে হয়ে যাওয়া একটা পুরনো চেক শার্ট, মাথায় লাল গামছা বাঁধা আর গলায় ঝোলানো একটা মরচে ধরা টিনের বাক্স। এলাকে বাদাম বাদাম কাঁচা বাদাম ভাজা বাদাম বুকের ব্যথা কমানোর বাদাম মনের দুঃখ ভোলার বাদাম সব রকমের বাদাম কে নেবেন? আসেন আসেন। বটতলার ঠিক পাশে কদমালির চায়ের টং দোকান। ষাটোর্ধ্ব কদমালি চুলার ওপর চায়ের কেতলি বসে অবাক চোখে জিদানের দিকে তাকালেন। কই থেকে আইলা বাজান? এর আগে তো এই শিবালয় গ্রামে তোমাকে কোনোদিনও দেখি নাই। শীতের সকালেই ফিনফিনা শার্ট পইরা ঘুরতেছো, ঠান্ডা লাগে না? শীত তো চাচা কাপড়ের দোষে লাগে না, পকেটে টাকা না থাকলে শীত বেশি লাগে। আমি তো ভাইচা আসা মানুষ, আজ এই গ্রামে তো কাল ওই গ্রামে। তা চাচা আপনার চায়ের তো দারুণ ঘ্রাণ বাইর হইতেছে, লবঙ্গ দিচ্ছেন নাকি? হ বাজান, একটু লবঙ্গ আর আদা দিয়া বানাই। গ্রামের মানুষ সকলে আইসা খায় আর আরাম পায়। তা তুমি বাদাম বেছো দেহি, বাদাম খাইলে আবার বুকের ব্যথা কমে কেমনে? এইটা তো জীবনে প্রথম শুনলাম। আরে চাচা, দুনিয়ার সব রোগের ওষুধ কি আর ডাক্তারের কাছে থাকে? কিছু ওষুধ তো আমার এই টিনের বাক্সতেও আছে। 10 টাকার বাদাম চাবাইবেন আর মনে মনে ভাববেন আপনার সব ঋণ শোধ হইয়া গেছে। দেখবেন অটোমেটিক বুকের ব্যথা গায়েব। কথা তো পুরোই পাগলের লাগান। তার নাম কি তোমার? বাড়ি কই? নাম দিয়ে কি করবেন চাচা? মানুষ তো আমারে বাদামওয়ালা বইলেই ডাকে, আপনিও তাই ডাইকেন। নাম জানলে মানুষ মায়ায় পড়ে যায়, আর গরিবের লগে মায়া জড়াইলে তো শুধু কষ্টই বাড়ে। কদমালি হাসতে হাসতে চায়ের কেতলি নামান। পাশে দাঁড়িয়ে ছিল সুজন, গ্রামের কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। সে বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে জিদানের দিকে এগিয়ে আসে। ও ভাই, তোমার কথাগুলো সেই লেভেলের। তুমি তো বাদাম বেচার চেয়ে মোটিভেশনাল স্পিক দিলে বেশি টাকা কামাইতে পারতা। দাও তো ভাই, 10 টাকার ভাজা বাদাম দাও। মোটিভেশন দিয়া তো ভাই পেট ভরে না, বাদাম খাইলে অন্তত পেটটা একটু শান্ত হয়। এই নাও তোমার 10 টাকার বাদাম। তা ভাই, তুমি তো মনে হয় কলেজে যাও, এই রাস্তা দিয়েই কি সব পোলাপন কলেজে যায়? হ ভাই, এইটাই তো মেন রাস্তা। আর একটু পরেই তো দেখবা রাস্তার আসল রূপ। আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেবান শিকদারের মেয়ে মিতু আপু যখন এই রাস্তা দিয়া স্কুলে চালাইয়া যায়, তখন সবাই রাস্তার সাইডে গিয়ে দাঁড়ায়। পুরোই লেডি ডন। লেডি ডন নামটা তো জোস। তা আপনার ওই লেডি ডনের কি সিং আছে নাকি যে মানছে রে গুতা মারবো? রাস্তা তো ভাই সরকারের, সবাই সমানভাবে হাঁটবো, এর মধ্যে আবার সাইড দেওয়ার কি আছে? আরে ভাই, তুমি তো নতুন মানুষ, তুমি বুঝবে না। মিতু আপু সাধারণ মানুষরে মানুষই মনে করে না। ওনার কাছে ক্লাস আর স্ট্যাটাস সব। কারো লগে কেমন কথা বলতে হয় সেটার কোনো ঠিক ঠিকানা নাই। তুমি একটু সাইডে দাঁড়াও, নাইলে আবার কোনো ঝামেলায় পড়বা। ভাইজান, আমি তো এমনিতেই রাস্তার কিনারে খাড়াইয়া আছি, আর আমার এই টিনের বাক্স তো আর ট্রাক না যে রাস্তা আটকাইয়া রাখবো। আপনি বাদাম চাবান আর কলেজে যান, পড়ালেখা কইরা বড় মানুষ হইয়েন। সুজন বাদাম চিবোতে চিবোতে চলে যায়। কুয়াশা কিছুটা কেটে গিয়ে হালকা রোদ উঠতে শুরু করেছে। জিদান নিজের টিনের বাক্সটা একটু গুছিয়ে নিয়ে আবার সুর ধরে। বাদাম এ বাদাম, সময় কাটানোর বাদাম, টেনশন কমানোর বাদাম, এই লাগে বাদাম বাদাম। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ধুলো উড়িয়ে তীব্র গতিতে ধেয়ে আসে একটি লাল রঙের স্কুটি। স্কুটির শব্দে রাস্তার ধারের অনেকে একটু সরে দাঁড়ায়। স্কুটিতে বসে আছে মিতু, পরনে অত্যন্ত দামি সালোয়ার কামিজ, চোখে সানগ্লাস। তার চেহারায় আভিজাত্যের ছাপ, কিন্তু চোখে মুখে এক তীব্র অহংকার আর বিরক্তি। রাস্তার একটু খারাপ অবস্থার কারণে সে এমনিতেই রেগে আছে। আহ, এই গ্রামের রাস্তাগুলো কবে যে ঠিক হবে? ধুলোয় আমার পুরো ড্রেসটা নষ্ট হয়ে গেল। রাবিশ একটা জায়গা। মিতু বিরক্তির সাথে স্কুটি চালাতে চালাতে হঠাৎ দেখে রাস্তার একপাশে একজন বাদামওয়ালা দাঁড়িয়ে আছে। সে ইচ্ছে করে স্কুটির গতি না কমিয়ে জিদানের ঝুড়ির খুব কাজ ঘেঁষে হার্ড ব্রেক কষে। রাস্তার ধারের একটা ছোট গর্তে জমে থাকা কাদা পানি ছিটকে এসে সরাসরি লাগে জিদানের ফ্যাকাশে চেক শার্টে। জিদানের শার্টের একপাশ পুরোপুরি কাদায় মাখামাখি হয়ে যায়।
হোয়াট দ্য হেল, অন্ধ নাকি তুমি? চোখে কি দেখতে পাও না? রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছো কেন? ম্যাডাম, রাস্তা তো আমি ব্লক করি নাই, আমি তো রাস্তার একদম কিনারে এই মাটির অংশের ওপর খাড়াইয়া আসলাম। স্কুটি তো আপনি আমার গায়ের ওপরে তুলে দিলেন। আর অন্ধ তো আমি না, আপনার চশমাটা মনে হয় বেশি কালা, তাই দিনের বেলা তো রাইট দেখতেছেন। শাট আপ, একদম ফালতু কথা বলবে না, ফকিনি কোথাকার। দেখলে মনে হয় 1 মাস গোসল করে না, আবার আসছে আমার সামনে মুখে মুখে তর্ক করতে। জানো, এই স্কুটির একটু স্ক্র্যাচ পড়লে তোমার সারা জীবনের ইনকাম দিয়েও শোধ করতে পারবে না। স্ক্যাচ তো ম্যাডাম আপনার স্কুটিতে পড়ে নেই, কাদা তো আমার শার্টে লাগছে। তা ম্যাডাম, বাদামের লগে কি আজকা একটু কাদার ফ্লেভার ফ্রিতে চাইলেন? তা আমার বাদামের দাম 10 টাকা হইলেও আপনার এই ডিজাইনার কাদার দাম তো অনেক। এই শার্টটা ধুইতে এখন তো আমার 1 টাকার সাবান এক্সট্রা লাগবো। তোমার মতো ছোট লোকের সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। এই গ্রামের মানুষদের না আছে কোনো সেন্স, না আছে কোনো এডুকেশন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবে আর গাড়ি দেখলে ইচ্ছে করে সামনে এসে পড়বে, যাতে কিছু টাকা খসানো যায়। তোমাদের এই সস্তা ধান্দা আমার খুব ভালো করেই চেনা আছে। ধান্দা তো ম্যাডাম গরিব মানুষ করে না, ধান্দা তো করে বড় লোকেরা। আমরা তো ঘাম জড়াইয়া হালাল রুজি কামাই। আর আপনি কইলেন রাস্তার মাঝখানে। আমি যদি রাস্তার মাঝখানে থাকতাম তাহলে তো আপনার স্কুটি আমার গায়ের উপর দিয়ে যাইতো। আমি তো একেবারে কোনায় আসলাম। আপনার স্কুটির চাকায় তো মনে হয় আমার বাদামের ঘ্রাণ পাইয়া ইচ্ছা কইরাই এদিকে চলে আইছে। জাস্ট শাট ইওর মাউথ। তুমি জানো আমি কে? আমি চেয়ারম্যান শোভান শিকদারের মেয়ে মিতু। আমার সাথে তর্ক করার সাহস তুমি পাচ্ছ কোথা থেকে? তোমাকে তো আমি পুলিশে দিয়ে পেটাতে পারি। পুলিশ তো ম্যাডাম চোর ডাকাতেরে ধরে, আমি তো বাদাম বেচি। আর আপনি চেয়ারম্যানের মাইয়া হন আর যাই হন, আমার কাছে তো আপনি একজন মানুষ, একজন কাস্টমার। আমি তো আপনার লগে খারাপ ব্যবহার করি নাই। আপনি তো আইসা কাদা ছিটাইলেন, আবার আপনি রাগ করতেছেন। এইটা তো কোনো বড় লোকের স্বভাব না। তুমি আমাকে বড়লোকের স্বভাব শেখাচ্ছ? একটা 2 টাকার বাদামওয়ালা আমাকে ম্যানার্স শেখাচ্ছে? আনবিলিভেবল। তোমার সমস্যা কি জানো? তোমরা গরিবরা সবসময় নিজেদের ভিকটিম সাজিয়ে মানুষকে সিম্প্যাথি নিতে চাও। কাদা লেগেছে তো কি হয়েছে? তোমার ওই ময়লা শার্টে একটু কাদা লাগলে তোমার তো আবার খারাপ দেখাচ্ছে না? আগে থেকেই তো নোংরা হয়েছিল। ময়লা তো ম্যাডাম কাপড়ে লাগে, পানিতে ধুইলে চইলা যায়। কিন্তু মানুষের মনের ভেতরে যেই ময়লা থাকে, অহংকারের যেই কাদা জয়মা থাকে, সেইটা তো আর সাবান দিয়ে ধুইলে যায় না। আমার শার্টটা ময়লা ঠিকই, কিন্তু আমার মনটা তো পরিষ্কার। ও মাই গড, আবার ফিলোসফি মারি। সরাও তোমার এই রাবিশ। তোমার এই 1 টাকার সাবানের দাম আমি দিচ্ছি, এ নাও। আর জীবনে যেন কোনোদিন আমার স্কুটির সামনে না পড়ো, পড়লে পিষে দিয়ে চলে যাব। মিতু চরম বিরক্তি আর তাচ্ছিল্যের সাথে নিজের দামি পার্স থেকে একটা 100 টাকার কড়কড়ে নতুন নোট বের করে জিদানের মুখের ওপর ছুঁড়ে মারে। নোটটা বাতাসে উড়ে গিয়ে মাটিতে কাদার ওপর পড়ে যায়। টাকাটা কুড়িয়ে নাও আর এই রাস্তা থেকে বিদায় হও। চায়ের দোকানে বসা কদম আলী এবং আশেপাশের কয়েকজন মানুষ এই দৃশ্য দেখে থমকে যায়। সবার মনে হচ্ছে জিদান হয়তো এখন ভয় পেয়ে চলে যাবে বা মাথা নিচু করে টাকাটা তুলে নেবে। কিন্তু জিদান খুব শান্তভাবে, একটুও না রেগে, ধীরে ধীরে নিচু হয়ে মাটি থেকে সেই কাদামাখা 100 টাকার নোটটা তুলে নেয়। সে নিজের শার্টে শুকনো কোণ দিয়ে টাকার গায়ের কাদাটা খুব যত্ন করে মুছে ফেলে। তারপর সবার সামনে টাকাটাতে একটা গভীর চুমু খায়। কি করছো কি তুমি? ইডিয়েট নাকি? আমার সামনে দাঁড়িয়ে এই আনকালচার বিহেভিয়ার করছো কেন? একটা নোংরা টাকায় চুমু খাচ্ছ? ডিসকাস্টিং। আরে ম্যাডাম, টাকার গায়ে তো আর অহংকার লেখা থাকে না। টাকা হইল লক্ষ্মী জিনিস, রিজিক। রিজিক রে তো সম্মান করতে হয়, তাই চুমু খাইলাম। তাছাড়া আপনার মতো বড় লোকের হাত থেকে টাকা আইছে, এই টাকার তো এখন অনেক দাম। কিন্তু একটা কথা বলি ম্যাডাম। কি বলবে? টাকা তো পেয়েছো, এবার যাও এখান থেকে। আমার আর তোমার সস্তা কথা শোনার টাইম নেই। টাকা যখন দিচ্ছেন তখন তো আপনার খালি হাতে ফেরানো ঠিক হইব না ম্যাডাম।
আমরা গরিব মানুষ, খাইতে পারি না ঠিকই, কিন্তু মাগনা কারো কিছু নিই না। এইটা আমাকে ওসুলে নেই। এই নেন আপনার 100 টাকার বাদাম। জিদান নিজের টিনের বাক্স থেকে একটা বড় কাগজের ঠোঙা বের করে। সে ঠোঙা ভর্তি ভাজা বাদাম নিয়ে সরাসরি মিতুর স্কুটির সামনের খোলা বাস্কেটের ভেতরে ঢেলে দেয়। হাউ ডিয়ার ইউ, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমার 10 লাখ টাকার স্কুটিতে তুমি তোমার এই বস্তা পচা নোংরা বাদাম রাখলে? তুমি জানো এই স্কুটিতে আমি আমার পার্স ছাড়া আর কিছুই রাখি না। আপনি যেই হন ম্যাডাম, আমার কাছে তো আপনি এখন একজন কাস্টমার। আর বাদাম তো নোংরা না, এর ওপরের খোসাটা একটু শক্ত, কিন্তু খোসা ছাড়াইয়া খাইয়া দেখেন, একদম মাখনের মতো মিষ্টি। অহংকার করে তো অনেক কিছুই খাইছেন জীবনে, আজকে একটু গরিবের বাদাম খাইয়া দেখেন, দেখবেন ব্রেনটা একটু ঠান্ডা হইব। তোমার এই সস্তা বাদাম আমি রাস্তার কুকুরকে দিয়ে খাওয়াবো। ফাজিল ছেলে একটা। তুমি আসলে একটা সাইকো। তোমার মতো রাস্তার ভিখারিরা শুধু মানুষের সাথে ঝামেলা করার জন্য ওত পেতে থাকে। কুকুর রেখা হলে তো আরো ভালো ম্যাডাম। কুকুরের তো আর ইগো নাই, তারা খাইলে অন্তত আমার লাইকে একটু দোয়া করব। আর আপনার তো দোয়া দরকার, কারণ এত রাগ নিয়ে বাঁচলে তো মানুষ বেশি দিন শান্তিতে থাকতে পারে না। স্টুপিড, আনএডুকেটেড, রাবিস। কালকে থেকে যদি রাস্তায় তোমাকে দেখি, তোমার ওই টিনের বাক্স আমি ভেঙে গুঁড়ো করে দেব। আমার বাবার একটা কথায় তোমাকে এই গ্রাম থেকে লাথি মেরে বের করে দেওয়া হবে। বাক্স ভাঙবেন? ভাঙ্গেন ম্যাডাম, গরিবের তো বুকি ভাঙা। বাক্স ভাঙলে আর কি এমন ক্ষতি হবে? আর লাথি তো আমরা সারা জীবন খাইতেছি, নতুন করে আর কি খাবো? তবে আপনি সাবধানে স্কুটি চালাইয়েন। রাস্তার যে অবস্থা, অহংকার নিয়ে বেশিক্ষণ ব্যালেন্সে রাখা যায় না। মিতুর আগে ফুসতে ফুসতে স্কুটির স্টার্ট দেয়। সে জিদানের দিকে এক নজর চরম ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে তীব্র বেগে ধুলো উড়িয়ে কলেজের দিকে চলে যায়। জিদান তার স্কুটির যাওয়ার পথের দিকে তাকে একটা মুচকি হাসি দেয়। তার চেহারায় কোনো অপমান বা রাগের ছাপ নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি খেলা করছে। সে নিচু হয়ে নিজের টিনের বাক্সটা আবার গলায় ঝুলিয়ে নিয়ে হাঁটতে শুরু করে। মিতুর দিয়ে যাওয়া 100 টাকার নোটটা সে ভাঁজ করে নিজের শার্টের বুক পকেটের কাছে পিনের মতো আটকে রাখে। 7 বছর পর গ্রামে আসলাম, শুরুটাই তো একদম ফাটাফাটি হইল। মিতু ম্যাডাম, আপনার অহংকারের পাহাড় তো আমারই ভাঙতে হবে। এই লাগে বাদাম, বাদাম, কাঁচা বাদাম। জিদানের গলার আওয়াজ ধীরে ধীরে কুয়াশা আর রোদের মাঝখানে মিলিয়ে যেতে থাকে, কিন্তু তার বুকের ভেতরে চাপা পড়া 7 বছরের সেই যন্ত্রণার পাহাড়টা আজ যেন নতুন করে আগ্নেয়গিরির মতো ফুঁসে ওঠার অপেক্ষায় আছে। মিতুর সাথে এই ছোট্ট সংঘাত যেন এক বিশাল ঝড়ের পূর্বাভাস মাত্র। দুপুরের কড়া রোদে গ্রামের মেঠো পথের ধুলো যেন কিছুটা শান্ত হয়ে এসেছে। সকাল থেকে মাইলের পর মাইল হেঁটে বাদাম বিক্রি করতে করতে জিদান এসে দাঁড়ালো শিবালয় গ্রামের একদম শেষ মাথার একটা পুরনো দোতলা ইটের বাড়ির সামনে। এই সেই বাড়ি। 7 বছর আগের কালবৈশাখী রাতের কথা জিদানের আজও স্পষ্ট মনে আছে। সৎ মায়ের চক্রান্ত আর জন্মদাতা বাবার নীরবতায় সেদিন শূন্য পকেটে এক বুক অভিমান নিয়ে এই বাড়ির চৌকাঠ পেরিয়েছিল সে। আজ সেই বাড়ির পলেস্তারা খসে পড়েছে, চারপাশটা একটা চরম দারিদ্র্যের ছাপ। উঠোনের এক কোণে অযত্নে পড়ে আছে তার নিজের হাতে লাগানো সেই পেয়ারা গাছটা। জিদান দেখলো বারান্দায় একটা ভাঙা ইজি চেয়ারে বসে কাঁদছেন তার বাবা রুস্তাম আলী। সারাটা দিন খালি খক খক কইরা কাশো, ঘরে চাল নাই ডাল নাই, তোমার ওষুধের টাকা আমি কোত্থেকে দিমু? আমি কি সাধে কাশি রাবেয়া? শরীরটা তো আর চলে না, আর আমি তো তোমার এই ওষুধের কথা কই নেই। কও নাই তো কি হয়েছে, অশান্তি তো আমারই লাগে। এইদিকে চেয়ারম্যানের লোক আইসা রোজ হুমকি দিয়া যায়, সেইটা কানে যায় না? চেয়ারম্যানের লোক হুমকি দিলেও আমি কি করবো? আমি তো আর তাকে ডাইকা আনি নাই। ডাইকানোরাই ঠিকই, কিন্তু ঘাটতারামি তো করতাছো। বাড়ির দলিলটা তার নামে লেখা দাও না কেন? অন্তত 2 বেলা পেট ভরে খাইতে তো পারবা। আমি মইরা যামু রাবেয়া, তবু আমার বাপ দাদার এই ভিটা আমি সোবান শিকদারের দিমু না। এটা আমার পোলার হক। তোমার ওই গুণধর পলা, যে পোলা 7 বছর আগে আমাগো পথে বসাইয়া বাড়ির ছাইরা ভাইকা গেছে, তার লাইগা ভিটা বাড়ি রাইপা। আস্তে কথা কও রাবেয়া, গলা নামায়া কথা কও। আমার জিদান ভাইগা যায় নাই। তাইলে আর কি হয়েছে? ডানা গজাই ছিল, উড়াল দিয়া আসমানে চইলা গেছে। এখন আমারে কেন এই বয়সে আইসা জ্বালাইতেছ? তুমি তারে চক্রান্ত কইরা বা ঘাড় ধাক্কা দিয়া
বাইর কইরা দিছিল। আমি বাপ হইয়াও সেদিন চুপা ছিলাম। এইটাই আমার জীবনের সবচেয়ে বড় পাপ। অহন শব্দ আমার। পোলা তো আমার নবাবজাদা আসিল, কই 7 বছরতে একবারও বাপের লাইগা খোঁজ নিল না। আমার পোলারে আমি চিনি রাবেয়া, ও আমার রক্তের ধন। ও একদিন ঠিকই ফিরে আসবো, দেখো তুমি। হ, আসবো, রাজপ্রাসাদ নিয়ে আসবো তোমার পোলা। তুমি ঠাট্টা করতে পারো, কিন্তু আমার মন কয় ও বাইচা আছে। বাচ্চা থাকলে এতদিন একবার খোঁজ নিত। ময়রা ভূত হয়ে গেছে তোমার পোলা। রাবেয়া, মুখ সামলাইয়া কথা কও। ও আমার রক্তের ধন। আমি তো হক কথাই কইতাছি। চেয়ারম্যান শোভন সিকদার কিন্তু কালকে আবার লোক পাঠাইছিল, সেই খেয়াল আছে? পাঠাইলে কি হইছে? আমি তো তাগো আমার জবাব দিয়া দিছি। কি জবাব দিছো? পেটে ভাত নাই আর এদিকে নবাবের মতো কথা কও। বাড়ির দলিলটা তার নামে লেখা দাও না কেন? আমি মইরা যামু রাবেয়া, তবুও আমার বাপদাদার এই ভিটা আমি সোবান শিকদারে দিব না। তাইলে না খাইয়াই মরো। দলিলটা দিলে অন্তত দুবেলা পেট ভইরা খাইতে পারতা। না খায়া মরলেও এই ভিটা আমি ছাড়ম না। আমার জিদান আসলে এই ভিটা তারই দিমু। ওই নিখোঁজ পোলার আশায় থাইকা তুমি নিজেই মরবা। আর শোনো, উঠোনের ওই জং ধরা পেয়ারা গাছটা আজকেই কয়েকটা লাকড়ি বানাও, চুলায় আগুন জ্বলে না। খবরদার রাবেয়া, ওই পেয়ারা গাছে হাত দিব না কয়ে দিলাম। কেন? ওই মরা গাছ আগলায়া রাইখা কি করবা তুমি? ফল তো ধরে না। ফল ধরুক আর না ধরুক, ওইটা আমার পোলাটা নিজের হাতে লাগানো। ওইটা ওর শেষ স্মৃতি। ওই গাছে কুড়াল পড়ার আগে আমার ঘাড়ে কুড়াল করব। বাড়ির বাইরের রাস্তায় দাঁড়িয়ে জিদান সব শুনছে। তার বুকের ভেতরটা হঠাৎ মুচড়ে ওঠে। বাবার দুর্বল শরীরটা দেখে তার ইচ্ছা করছে ছুটে গিয়ে লোকটাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে, বলতে, বাবা, আমি ফিরে এসেছি। কিন্তু না, সে নিজেকে সামলে নেয়। পর মুহূর্তে তার মুখে সেই যন্ত্রণার রেখাগুলো মুছে গিয়ে জায়গা করে নেয় এক অদ্ভুত নির্বিকার হাসি। সে বাড়ির ভেতরে না ঢুকে রাস্তার বাইরে থেকে গলায় সুর তুলে হাঁক দেয়, এই লাগে বাদাম, এই বাদাম, দুঃখ বলার বাদাম, কষ্ট বোঝার বাদাম, খাইলে গায়ের জোর বাড়বো, মনের জোর বাড়বো। রুস্তাম আলী ঘাড় ঘুরিয়ে রাস্তার দিকে তাকান। পুরনো ছেঁড়া শার্ট আর মাথায় গামছা বাঁধা এই বাদামওয়ালার মাঝে তিনি নিজের হারিয়ে যাওয়া ছেলেকে চিনতে পারেন না। ও বাদামওয়ালা ভাই, রোদ তো অনেক কড়া, এদিকে তো আসবা। বাদাম তো খাওয়ার ক্ষমতা নাই বাবা। কেন চাচা, শক্ত দিকে ভয় পাইতেছেন? দাঁত সব পইরা গেছে, চাবাইতে পারি না বাবা। ও, তা আপনার শরীরটাও তো খুব একটা সুবিধার মনে হইতেছে না চাচা। আর শরীর অসুখে ধইরা খাইতাছে। তাইলে ওষুধ খান না কেন? এমনি ফালায় রাখলে তো কষ্ট বাড়বো। ওষুধ কেনার টাকা তো নাই বাবা। গরিবের তো এই একটাই সমস্যা চাচা। তা তুমি অনেকক্ষণ ধরে রোদের মধ্যে হাঁটতাছো, চেহারাটা কেমন শুকাইয়া গেছে। রোদে ঘোরা তো আমাকে কপালেই লেখা আছে, অভ্যেস হইয়া গেছে। তা তোমার বয়স কত হইব বাবা? বয়স দিয়ে কি করবেন চাচা? গরিব মানুষের আবার বয়স কি? এমনি জিগাইলাম বাবা। অভাবের সংসারে তো পোলাপন জন্মাইয়াই বুড়া হয়ে যায় চাচা। আমরাও তাই হয়েছি। কথা তো তুমি খুব পাকা কও। তা আসো, রোদে থেকে উঠানে আইসা একটু জিরান দাও। জিরানের সময় কই চাচা? আরে বাদাম বেচতে হইব। আহা, আইসা এক গ্লাস পানি খেয়ে যাও। পানি খাবো না চাচা, আপনি কষ্ট করেন না। কষ্টের কি আছে? আমার পোলাটা যদি আইচকা বাইচা থাকে। আপনার পোলা? হ, তোমার মতোই হয়তো রাস্তায় রাস্তায় ঘুরতেছে রোদ বৃষ্টি মাথায় নিয়া। তারও হয়তো রোদের মধ্যে কেউ এক গ্লাস পানি সাধে না বাবা। তুমি আসো, পানিটা খায়া যাও। জিদানের গলার কাছে একটা বিশাল দলা পাখি আসে। সে নিজের আবেগ আড়াল করতে মাথা নিচু করে ফেলে। নিজের বাবার মুখ থেকে এমন কথা শুনে তার বুকের ভেতর রক্তক্ষরণ হতে থাকে। না চাচা, পানি খাবো না। আমার আবার রোদে ঘোরার অভ্যাস আছে। গরিব মানুষের তো রোদ বৃষ্টি সব সমান। আপনি বরং এই 10 টাকার বাদাম খান, রাইতে পানিতে ভিজাইয়া রাইখা সকালে খাইয়েন, নরম হয়ে যাইব। টাকা তেমন লাগবে না, আমি এমনিই দিলাম। ও বাদামওয়ালা, মাংনা বাদাম দিয়া কি সব কামাইতেছ? যাও এখান থেকে, আমাকে ভিক্ষার দরকার নেই। এমনিতেই অভাবে সংসার, এর মধ্যে আবার রাস্তার মানুষের ভিক্ষুকের নাটক। খালাম্মা, যেই গাছে ফল ধরে ওই গাছরে মানুষ ঢিল মারে। আপনারা তো ফলওয়ালা গাছ, আমি তো একটু ছায়ার লইগা বাদাম দিলাম। আপনি রাগ করেন না, ভালো থাকেন আপনারা। আল্লাহ হাফেজ।
জিদান মাথা নিচু করে সেখান থেকে দ্রুত পা বাড়ায়। সে জানে আর এক মুহূর্ত দাঁড়ালে সে নিজেকে আটকে রাখতে পারবে না। ঠিক সেই মুহূর্তে বাড়ির ছাদের এক কোণ থেকে একটি রহস্যময় লোক জিদানের যাওয়ার পথের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। লোকটা যেন জিদানের হাঁটার ভঙ্গি খুব মন দিয়ে পর্যবেক্ষণ করছে। এই লোককে, তার পরিচয় কিছুক্ষণ পর আসবে। দুপুরের রোদ পড়ে গিয়ে বিকেল ঘনিয়ে এসেছে। গ্রামের বাজারের সবচেয়ে ব্যস্ত জায়গা কাদেরের চায়ের দোকান। গ্রামের মাতব্বর থেকে শুরু করে বখাটে যুবক, সবার আড্ডার কেন্দ্রবিন্দু এই টং দোকান। এই রতন, তোর চায়ে চিনি কি আজকেও আর একটু দিমো? চেয়ারম্যান সাহেব তো আজকা বাজারে আহে নাই। তোকে তো দেখি খুব ফুর্তি। তা রতন, শুনলাম কালকে নাকি তোর বাজারে ওই পাশের জমিটাও দখল নিছোস। চেয়ারম্যান সাহেব আজ একটু ব্যস্ত আছে কাদের ভাই। আর জমির কথা কি কস? ওই গ্রামের সব মাটি তো চেয়ারম্যানের। রুস্তম আলীর বাড়ির দলিলের কাজটা ফাইনাল হইতেছে। বুড়ো তো এমনি সই করব না, একটু ডলা দেওয়া লাগবো। কামটা কিন্তু চেয়ারম্যান সাহেব ঠিক করতেছে না রতন। রুস্তম আলীর ওই একটাই মেয়েটা, পোলাটাও 7 বছর ধইরা নিখোঁজ। এমনি মানুষের শেষ সম্বল কায়দা নিলে কিন্তু পোড়ালা ছাড়বো না। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। ওপরওয়ালা কি করব? মোতাব্বেল চাচা, দুনিয়া এখন যার পাওয়ারে আছে তার। রুস্তম আলীর ওই পচা বাড়িতে আমরা বড় মার্কেট বানাবো। তখন দেখান আপনারা ওই মার্কেটে আইসা চা খাইবেন, আর রুস্তম আলী রাস্তায় গিয়ে ভিক্ষা করব। জিদান তার টিনের বাক্স নিয়ে ঠিক তখনই চায়ের দোকানে এসে দাঁড়ায়। সব কথা সে শুনেছে, কিন্তু তার মুখে সেই ট্রেডমার্ক বোকা হাসি লেগেই আছে। এই লাগে বাদাম, গরম চায়ে কাঁচা বাদাম। ভাইজানরা, কথা তো অনেক গরম গরম কইতেছেন, একটু বাদাম চাবান, গলাটা ভিজবো, ব্রেনটাও খুলবো। যেই করা রোদ গেল সারাদিন। এই ফকিন্নি, তুই কে রে? এই গ্রামে তো তোকে এর আগে দেখিনি। বাদাম বেচাস ভালো কথা, আমাকেও কথার মধ্যে নাক গলাস কেনে? তোরে ডাকছে কেউ? আরে ভাইজান, নাক তো আমি গলাই নেই। বাদামের ঘ্রাণে আপনার নাকই তো আমার ঝুড়ির দিকে চলে আইছে। তা ভাইজান, আপনারা কার যেন জমি দখলের কথা কইতেছিলেন? অন্যের জমি খাইলে তো ভাই একদিন মাটির নিচে যাইতে হইব। তা আছে বাদাম খাইয়া মাটির উপরে শান্তিতে হাঁটেন না কেন? কি কইলি তুই? তোর তো সাহস কম না। তুই জানোস আমি কে? আমি চেয়ারম্যান সাহেব শিকদারের ডান হাত রতন। আমার এক ইশারায় এই গ্রামের মানুষ উঠবস করে। ডান হাত তো ভাই নিজের শরীরেই মানাই, অন্যের শরীরে ডান হাত হইয়া লাভ কি? চেয়ারম্যান সাহেব যদি আপনার এই কোনোদিন বিপদে পইরা কাইটটা ফালাইয়া দেয়, তাহলে তো আপনি ডান হাত থেকে একেবারে কাটা হাত হইয়া যাইবেন। তখন তো আপনার নিজের চা খাওয়া লাইগা বাম হাত ব্যবহার করতে হইব। ওই বাদামওয়ালা, তুমি চুপ করো তো। রতন, তুই ওর কথায় রাগ করিস না। ও তো মনে হয় পাগল মানুষ। যা ভাই, তুই এইখান থেকে। পাগল না ছাগল আমি আজকেই বাইর করতেছি। এই বেটা, তোর টিনের বাক্স আজকে আমি লাথি দিয়া ভাঙুম। তুই চেয়ারম্যানের কথা কস, আমার লগে মশকরা মারস। রতন রাগে ফুঁসতে ফুঁসতে জিদানের দিকে তেড়ে আসে। জিদান একটুও ভয় না পেয়ে অদ্ভুত একটা নিশ্চিন্ত হাসি দেয়। বাক্স তো ভাঙবেন ভাইজান, কিন্তু বাক্স ভাঙলে যে বাদামগুলো রাস্তায় পড়বো, সেইগুলো তো আপনারই টোকাইয়া খাইতে হইব। কারণ আমি তো গরিব মানুষ, আমার বাদাম পইরা গেলে আমি তো আর ওইগুলো কুড়াবো না। আপনি তো ডান হাত, আপনার তো অন্যের জিনিস কুড়ানির অভ্যাস আছে, তাহলে তো আপনারই লাভ। বাদ দে রতন, রাস্তার একটা বাদামওয়ালার লগে তুই লাগতাছুস। তোর নিজেরই তো ইজ্জত যাইব, মানুষ হাসাহাসি করব। আজকে সাইড দিলাম তোরে মোতাব্বেল চাচার কথায়, কিন্তু এই গ্রামে যদি তোরে বেশি উঠতে দেখি তাহলে তোর ডানা আমি কাইটটা দেবো, মনে রাখিস। ভাইজান, ডানা তো পাখির থাকে, আমি তো মানুষ, আমার তো ডানা নাই। তবে আমার হাত আছে, যেটা দিয়ে আমি বাদাম বেচি। আজকে যাই, কালকে আবার আসুন। চায়ে চিনি একটু কমাইয়া খাইয়েন ভাইজান। ডায়াবেটিস হইলে কিন্তু ডানা কাটার আগেই পা কাটা পড়বো।
রতন অপমানে দাঁত কিরমির করতে থাকে, কিন্তু জিদান হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে যায়। রতনের মনে একটা অদ্ভুত খটকা লাগে। এই সাধারণ বাদামওয়ালার চোখের দৃষ্টি আর কথা বলার ভঙ্গি এত ধারালো কেন? সূর্য প্রায় ডুবতে বসেছে। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর শান্ত ঘাট। গোধূলির আলোয় নদীর পানি চিকচিক করছে। ঘাটের বালুর ওপর বসে মিতু আর তার বান্ধবী নীলা আড্ডা দিচ্ছে। কি রে মিতু, তুই তো সকাল থেকে একদম চুপচাপ। মেজাজ কি এখনো খারাপ হয়ে আছে? ওই বাদামালার কথা এখনো ভাবছিস নাকি? আর বলিস না নীলা, সকালবেলা একটা ফকিন্নি বাদামওয়ালার পাল্লায় পড়েছিলাম। লোকটার এত বড় সাহস, আমার স্কুটিতে বস্তা পচা বাদাম ঢেলে দিয়েছে। আবার আমাকে বড় বড় কথাও শোনায়। আমি ভাবতেই পারছি না, একটা সস্তার রাস্তার লোক আমার মুখের ওপর এত কথা বলল। বাদামওয়ালা? আমাদের গ্রামে তো কোনো বাদামওয়ালা নাই। নতুন আসছে নাকি কেউ? তুই কিছু বললি না তাকে? আমি কি বলবো, এমন আনকালচার আর বেয়াদব একটা লোক। আমার তো ইচ্ছে করছিল স্কুটি দিয়ে ওকে চাপা দিয়ে চলে আসি। যদি কালকে ওই ছেলেটাকে আবার আমার রাস্তায় পড়ে না, আমি ওর ওই টিনের বাক্স নদীর পানিতে ছুঁড়ে ফেলবো। ঠিক তখনই তাদের পেছনে বালুর ওপর বসে থাকা একজন গলা খাকারি দিয়ে ওঠে। ম্যাডাম, সকালের 100 টাকার বাদাম কি হজম হয়েছে নাকি পেটে গ্যাস বানাইছে? গ্যাস বানাইলে একটু নদীর বাতাস খাইতে পারেন, পেট ঠান্ডা হইব। মিতু চমকে পেছনে তাকিয়ে দেখে সেই জিদান। সে একটা বড় গাছের শেকড়ে হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে মনের সুখে নিজের বাদামই চিবোচ্ছে। হাউ ডিয়ার ইউ, তুমি আমাকে ফলো করছো? তুমি জানো না আমি কে? তুমি কি সাইকো নাকি যে একটা মেয়ের পিছু পিছু নদীর ঘাট পর্যন্ত চলে এসেছ? রাস্তা কি আপনার বাবার কেনা ম্যাডাম? নদীর বাতাস তো আর গরিব বড় লোক চেনে না। আমি তো সারাদিন হাইটা এখানে একটু বিশ্রাম নিতে আইছি। আপনি তো দেখি ছায়ার মতো আমার পেছন ঘুরতেছেন। আমি যেখানে যাই আপনিও ওইখানে গিয়ে হাজির হন। শাট আপ, একদম নিজের লিমিট ক্রস করবে না। আমি শোভান শিকদারের মেয়ে মিতু। তুমি আমার ছায়াও ছুঁতে পারবে না। তোমার মতো রাস্তার ভিখারিরা শুধু দূর থেকে আমাদের দেখে আর আফসোস করে। আর হ্যাঁ, তোমার মতো ছোট লোকের সাথে কথা বলাটাই আমার ভুল। আফসোস তো ম্যাডাম আমি করি না, আফসোস তো আপনার করা উচিত। কারণ আপনার অনেক কিছু আছে কিন্তু শান্তি নাই। অহংকার জিনিসটা খুব খারাপ ম্যাডাম। বেশি অহংকার করলে নদীর জলও পিপাসা মেটে না। বড় বড় কথা বলা সস্তা মানুষের স্বভাব। তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। তোমার ওই 2 টাকার ফিলোসফি নিজের কাছেই রাখো। নিজের চরকায় তেল দাও। আমার রাস্তায় এলে পিষে দিয়ে চলে যাব। পিষে দেওয়া তো অনেক সোজা ম্যাডাম, কিন্তু একটা মানুষের সম্মান দেওয়া অনেক কঠিন। আপনার বাবা হয়তো আপনারে অনেক টাকার মালিক বানাইছে, কিন্তু মানুষ বানাইতে পারে নাই। টাকা দিয়ে তো আর মানুষের ক্লাস কেনা যায় না। ক্লাস থাকে মানুষের ব্যবহারে। মিতু এই সস্তা বাদামওয়ালার মুখে এত ভারী কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে যায়। সে অবাক হয়ে জিদানের দিকে তাকায়। এই ছেলের চোখের দৃষ্টিতে এমন কিছু একটা আছে যা তাকে এক মুহূর্তের জন্য হলেও অস্বস্তিতে ফেলে দেয়। একটা তীক্ষ্ণ, স্থির, শান্ত এবং অত্যন্ত আত্মবিশ্বাসী চাহনি, যা কোনো সাধারণ দিন আনা দিন খাওয়া বাদামওয়ালার হতে পারে না। তোমার চোখের দৃষ্টি তো কোনো সাধারণ বাদামওয়ালার মতো না। তাই নাকি? তা বাদামওয়ালা গো চোখের দৃষ্টি আবার কেমন হয় ম্যাডাম? ন্যাকামি করো না। তুমি আসলে কে? আমি তো আগেই কইছি আমি একজন সামান্য বাদামওয়ালা। মিথ্যে কথা। এই গ্রামে কি মতলবে এসেছো তুমি? বাদাম বেচতে। গরিবের আবার কি মতলব থাকবো? সত্যি করে বলো, কেউ কি তোমাকে আমার পেছনে লাগিয়েছে? ম্যাডাম, আমার পকেটে টাকা নেই ঠিকই, কিন্তু আমার চোখ তো আর গরিব না। চোখ তো সবারই সমান। কি বোঝাতে চাইছো তুমি? আপনি যখন বড় লোক হইয়া আমারে ছোট লোক ভাবতে পারেন, তো? তখন আমি গরিব হইয়া আপনারে একটু মানুষ ভাবতে পারুম না? মিতু, চল তো এখান থেকে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। দাঁড়া নীলা, ওর কথাগুলো আমার কেমন যেন সুবিধার লাগছে না। আরে এই পাগল লোকটার সাথে কথা বলা মানে নিজের স্ট্যাটাস নিচে নামানো। চল। ঠিক বলেছিস। এই ছোট লোকটার সাথে এক বাতাস নিতেও আমার ঘেন্না লাগছে। মিতু ঘুরে যাওয়ার আগে তীক্ষ্ণ দৃষ্টিতে জিদানের দিকে তাকায়। এই শোনো বাদামওয়ালা, জি ম্যাডাম, বলেন, শুনতেছি। কালকে থেকে যদি তোমাকে আমি এই গ্রামে দেখি, দেখলে কি করবেন? আবার স্কুটি দিয়ে কাদা ছিটবেন? পুলিশে দিয়ে তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো, মনে রেখো। জেলের ভাত তো ম্যাডাম ফ্রি। কি বললি? গরিব মানুষের লাইগা তো জেলের ভাতই ভালো, চিন্তা নাই।
ইউ আর ইম্পসিবল। তবে একটা কথা মনে রাখবেন ম্যাডাম, তোমার কোনো ফালতু কথা শোনার টাইম আমার নেই। যেই দিন আপনার এই অহংকারের পাহাড় ভাঙবো, শাট আপ। সেই দিন এই বাদামওয়ালা বাদামই আপনার কাছে সবচেয়ে দামি মনে হইব। মিতু আর কোনো উত্তর না দিয়ে রাগে হনহন করে হাঁটতে শুরু করে। আর হ্যাঁ ম্যাডাম, একটু দেখে হাঁটেন। নিজের চরকায় তেল দাও। বালুর মধ্যে কিন্তু অনেক পাথর থাকে, অহংকারে চোখ অন্ধ থাকলে হোঁচট খাইতে পারেন। মিতু আর কোনো উত্তর না দিয়ে রাগে পা ঠুকে সেখান থেকে চলে যায়। সে বুঝতে পারে না জিদানের ওই বোকা হাসির আড়ালে লুকিয়ে আছে এক গভীর সমুদ্রের মতো রহস্য। মিতু চোখের আড়াল হতেই জিদানের চেহারার সে বোকাটা ভাবটা 1 সেকেন্ডের জন্য উধাও হয়ে যায়। সেখানে জায়গা করে নেয় এক হিমশীতল ভয়ঙ্কর আত্মবিশ্বাস। 7 বছর, 7টা বছর অনেক লম্বা সময় মিতু। তুমি আমাকে চেনোনি, কিন্তু তোমার বাবা আমার পরিবারকে যে পথে বসিয়েছে তার কড়াইগণ্ডে হিসেব আমি নেব। যেটি কোনো দিন তার পাওনা ছাড় দেয় না। জিদান নদীর জলের দিকে তাকে একটা বাদামের খোসা ছুঁড়ে মারে। তার চোখের দৃষ্টি তখন শিকারী ঈগলের মতো তীক্ষ্ণ। গোধূলির ম্রিয়মান আলোয় তার সেই শান্ত অবয়বের পেছনে ঢাকা পড়ে থাকে এশিয়ার অন্যতম সেরা বিলিনিয়ারের এক নির্মম রূপ। রাতের নিস্তব্ধতা পুরো শিবালয় গ্রামকে চাদরের মতো ঢেকে ফেলেছে। ঘড়ির কাঁটায় রাত 11টা। গ্রামের সবচেয়ে বিলাসবহুল দোতলা বাড়িটি চেয়ারম্যান সোবাহান শিকদারের। সেই বাড়ির দোতলার একটি বড় ঘরে এসি চলছে। নরম বিছানায় শুয়ে ল্যাপটপে সিনেমা দেখছে মিতু, কিন্তু তার চোখ স্ক্রিনে থাকলেও মন সেখানে নেই। কিছুই ভালো লাগছে না। মিতু বিরক্ত হয়ে ল্যাপটপটা বন্ধ করে দেয়। তার কানে বারবার বাজছে নদীর ঘাটে শোনা সেই সাধারণ বাদামওয়ালার কথাগুলো। অহংকার করলে নদীর জলেও পিপাসা মেটে না। স্টুপিড একটা লোক, ওর এত বড় সাহস যে আমাকে ফিলোসফি শোনায়। মিতু নিজের মনেই বিড়বিড় করে ওঠে। সে পাশ থেকে মোবাইলটা নিয়ে তার বান্ধবী নীলাকে কল দেয়। কয়েকবার রিং হতেই নীলা ফোন ধরে। হ্যালো মিতু, কি রে এত রাতে ফোন দিলি? ঘুমাসনি? ঘুম কি আর আসছে? মেজাজটা এতটা খারাপ হয়ে আছে সকাল থেকে। কেন, আবার কি হলো? রাকিব ভাইয়া ফোন করেছিল নাকি? আরে না, রাকিবের কথা কে ভাবছে? ওই ছোট লোক বাদামওয়ালার কথা বলছি। কি বলিস মিতু, তুই এখনো ওই ফকিনি রাস্তার ছেলের কথা ভাবছিস? আমি ভাববো কেন? ওর কথাগুলো কেমন যেন মাথার ভিতর ঘুরছে। লোকটার চোখের দৃষ্টি খেয়াল করেছিস? কি আবার খেয়াল করব? একটা আনকালচারাল লোক। না নীলা, তুই বুঝছিস না। ওর কথা বলার ধরন, ওর বডি ল্যাঙ্গুয়েজ, কোনোটাই কোনো সাধারণ বাদামওয়ালার মতো না। আরে রাখ তো, তুই বেশি ভাবছিস। গ্রামে নতুন আসছে তাই একটু ওভার স্মার্ট সাজার চেষ্টা করছে। হতে পারে, কিন্তু ও আমাকে ইনসাল্ট করে গেল আর আমি কিছুই করতে পারলাম না। এটা আমি মেনে নিতে পারছি না। বাদ দে মিতু, কাল সকালে ওর নামে তোর বাবার কাছে একটা কমপ্লেইন করে দিস। কেল্লা ফতে। বাবাকে তো বলতেই হবে। আচ্ছা তুই ঘুমা। মিতু ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে। এসি চলা সত্ত্বেও তার ভেতরটা কেমন যেন অস্থির লাগছে। সে উঠে গিয়ে বারান্দার স্লাইডিং ডোরটা খোলে। গ্রামের চারপাশ ঘুরঘুটে অন্ধকার। মিতু রেলিং ধরে দাঁড়িয়ে বাইরে ঠান্ডা বাতাস গায়ে মাখে। হঠাৎ তার নজর যায় তাদের বাড়ির পেছনের পুরনো আমবাগানের দিকে। ওটা কিসের আলো? বাগানের গভীর অন্ধকারে একটা লণ্ঠনের আলো নিভু নিভু জ্বলছে। মিতু চোখ কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এত রাতে বাগানে কি? দারোয়ান রহিম চাচা তো ওই দিকে যাওয়ার কথা না? আলোটার কাছে একটা আবছা ছায়ামূর্তি দেখা যাচ্ছে। লোকটার মাথায় গামছা বাঁধা। মনে হচ্ছে সে বাগানের সীমানার মাপ নিচ্ছে বা মাটির নিচে কিছু খুঁজছে। মাথায় গামছা? এটা তো ওই বাদামওয়ালা লোকটা, কিন্তু ও আমাদের বাগানে কি করছে? মিতুর বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। এই লোকটা কি চোর, নাকি অন্য কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য আছে তার? রহিম চাচা, ও রহিম চাচা। মিতু বারান্দা থেকে নিচু গলায় গেটের দারোয়ানকে ডাক দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে বাগানের লণ্ঠনটা দপ করে নিভে যায়। পুরো বাগান ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়। জি আম্মা ডাকতাছেন? দারোয়ান রহিম মিয়া টর্চ হাতে গেটের পাশ থেকে দৌড়ে আসে। বাগানের ওই দিকে কি রহিম চাচা? একটা আলো জ্বলছিল এতক্ষণ। হ্যালো, কই আম্মা? আমি তো কিছু দেখি নাই। আমি নিজের চোখে দেখেছি, মাথায় গামছা বাঁধা একটা লোক কিছু একটা খুঁজছিল। তুমি এক্ষুনি ভেতরে গিয়ে চেক করো। জি আম্মা, আমি এখনই যাইতেছি, আপনি ভয় পায়েন না।
রহিম মিয়া টর্চ জেলে বাগানের দিকে দৌড়ে যায়। মিতু বারান্দায় দাঁড়িয়ে থাকে। তার বুকে ধুকপুকানি বেড়ে গেছে। ওই বাদামওয়ালা ছেলেটার আসল পরিচয় কি? রাতের নিস্তব্ধতা গড়িয়ে যখন ঘড়ির কাঁটা দুটোর ঘরে, শিবালয় গ্রামের পরিবেশ তখন যেন কবরের মতো শান্ত। এদিকে গ্রামের একদম শেষ প্রান্তে বহু বছর ধরে পরিত্যক্ত একটি পুরনো চালকল। ভাঙাচোরা সেই মিলের ভেতরে ঘুটঘুটে অন্ধকারের মাঝে শুধু একটা ছোট মোমবাতি জ্বলছে। একটা ভাঙা কাঠের বাক্সের ওপর বসে আছে জিদান। তার চেহারায় সেই বোকাটে বাদামওয়ালার রূপ এখন আর লেশমাত্র নেই। চোখের দৃষ্টি কঠিন, চোয়াল শক্ত। তার সামনে রাখা একটা পুরনো ছেঁড়া ডায়েরি। 7টা বছর, হিসাবটা অনেক লম্বা হয়ে গেছে। জিদান নিজের মনে ফিসফিস করে ওঠে। সে ডায়েরির পাতা উল্টাচ্ছে। পাতার ভাজে ভাজে রাখা আছে গ্রামের কিছু জমির পুরনো ম্যাপ আর চেয়ারম্যান সোবহান শিকদারের বেশ কিছু অবৈধ হিসাব নিকাশের কপি। সে একটি লাল কালির কলম দিয়ে ম্যাপের কিছু জায়গায় খুব সতর্কতার সাথে ক্রস চিহ্ন দিচ্ছে। ঠিক তখনই তার পকেটে থাকা একটা দামি স্যাটেলাইট ফোন ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনে লেখা তারিখ। হ্যালো তারিক, বলো। বস, ঢাকা থেকে ওই 3টে কোম্পানি শেয়ার হোল্ডিংয়ের ফাইলগুলো কি সকালে মেল করে দেব? এখন না তারিক, ঢাকার সব কিছু তুমি নিজে হ্যান্ডেল করো। এখানে আমার একটা পুরনো হিসাব মেলানো বাকি আছে। কিন্তু বস, বোর্ড মিটিংয়ে তো কালকে আপনাকে থাকতে হবে। ইনভেস্টররা প্রেশার দিচ্ছে। ইনভেস্টরদের বলো জেডি কোনো কাজ ফেলে রাখে না। আমি 2 দিনের মধ্যেই আসছি। আর শোনো। জি বস, বলুন। সোবহান সিকদারের শহরের যে টেক্সটাইল মিলটা আছে, কাল সকালের মধ্যে সেটা সমস্ত মেটেরিয়াল সাপ্লাই লিগালি ব্লক করে দাও। লোকটার ইগো একটু ভাঙতে হবে। ডান বস। আর আপনার সিকিউরিটির জন্য কি আমি কোনো টিম পাঠাবো? গ্রামে তো আপনি একা। একা কোথায়? আমার সাথে তো আমার বাদামের বাক্স আছে। ডোন্ট ওয়ারি, আমি রাখছি। জিদান ফোনটা কেটে দেয়। তার ঠোঁটের কোনো একটা বাঁকা হাসি। ঠিক সেই মুহূর্তে মিলের টিনের চালে একটা অদ্ভুত শব্দ হয়। খসখস করে কেউ যেন ছাদের উপর দিয়ে হেঁটে গেল। জিদান 1 সেকেন্ডের জন্য হাতের কলম থামায়। সে ঘাড় ঘোরায় না, কিন্তু তার কান সজাগ হয়ে যায়। তার শরীরের পেশিগুলো টান টান হয়ে আসে। 7 বছর অনেক লম্বা সময়, কিন্তু কিছু মানুষের স্বভাব একটুও বদলায়নি। জিদান মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দেয়। পুরো রাইস মিল গহীন অন্ধকারে ডুবে যায়। কেউ একজন তাকে খুব সন্তর্পণে ফলো করছে। রাতের অন্ধকার কেটে গিয়ে পরদিন দুপুরে সোনা রোদ ছড়িয়ে পড়েছে গ্রামে। আজ শিবালয় গ্রামে বৈশাখী মেলা। বিশাল মেলা প্রাঙ্গণ, লোকে লোকারণ্য। নাগরদোলা, পুতুল নাচ আর জিলাপির দোকানের ভিড়ে জিদান তার টিনের বাক্স নিয়ে হাজির। তার পরনে আজ একটা ঢিলেঢালা অদ্ভুত রঙের পাঞ্জাবি আর মাথায় সেই লাল গামছা। এই লাগে মেলা তোলার বাদাম, যেই বাদাম খেলে চোখ খোলে, কান খোলে আর পকেটের ফুটোও বন্ধ হয়। জিদান এমনভাবে সুর করে বাদাম বিক্রি করছে যেন সে মেলার প্রধান আকর্ষণ। অনেক মানুষ তার কথা শুনে হাসছে আর বাদাম কিনছে। মেলার অন্য দিক দিয়ে মিতু তার বন্ধুদের নিয়ে ঢুকছে। মিতুর পরনে আজ একটা দামি সুতির শাড়ি, চোখে রোদ চশমা। মেলার ভিড় আর ধুলোবালিতে সে এমনিতেই কিছুটা বিরক্ত। মিতু, ওই দেখ তোর ফেভারিট জিলাপির দোকান। চল, গরম গরম জিলাপি খাই। এই ধুলোর মধ্যে খোলা জিলাপি? আমার পেট খারাপ করার কোনো ইচ্ছে নেই নীলা, তোরা খা, আমি ওয়েট করছি। হঠাৎ মেলার এক কোণে একটা হট্টগোল বেজে ওঠে। সোবহান শিকদারের সেই বখাটের চামচা রতন তার সাঙ্গপাঙ্গ নিয়ে মেলায় ঘুরছিল। রাস্তার মাঝখানে এক বয়স্ক গরিব খেলনাওয়ালা নাম রহমান তার ছোট্ট একটা কাঠের ভ্যানগাড়িতে মাটির আর প্লাস্টিকের খেলনা বিক্রি করছিলেন। রতনের চলার পথে ভ্যানটা সামান্য আটকে ছিল। এই বুইরা, চোখে দেখোস না রাস্তা আটকায় রাখছস কেন? বাবা, আমি তো রাস্তার এক পাশেই খাড়া আছি। মেলায় তো অনেক ভিড়, একটু সাইড দিয়ে চলে যান না বাবা। আমি সাইড দিয়ে যামু? তুই জানোস আমি কে? আমার সামনে তো মেলা কমিটির লোকেরাও মাথা নিচু করে হাঁটে। সরা তোর এই ফালতু খেলনার গাড়ি। বাবা একটু সময় দাও, আমি সরাইতেছি। ধাক্কা দিও না বাবা, খেলনাগুলো ভাঙা যাইব। কিন্তু রতন কোনো কথা না শুনে সজোরে রহমান চাচার কাঠের ভ্যানগাড়িতে একটা লাথি মারে। গাড়িটা উল্টে গিয়ে সব খেলনা কাদামাটিতে পড়ে ভেঙে যায়। হায় হায়, আমার সারাদিনের রুজিটা তুই এমনি মাইরা দিলি বাবা। আমি এখন কি নিয়ে ঘর যাবো? চুপ কর বুইরা, বেশি চিল্লাছস। তোরও এই কাদার মধ্যে শুয়াইয়া দিমু।
মেলার অনেক মানুষ এই দৃশ্য দেখলেও চেয়ারম্যানের লোক বলে ভয়ে কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসে না। মিতু দূর থেকে সব দেখছে, তার খারাপ লাগলেও সে চুপ করে থাকে। ঠিক তখনই ভিড় ঠেলে সেখানে হাজির হয় জিদান। সে তার বাদামের বাক্সটা মাটিতে নামিয়ে রাখে। আরে ভাইজান, আপনি এইখানে? আপনার ডান পা তো দেখি আজকা একেবারে হাতির পা হইয়া গেছে। এই ফকিন্নি বাদামওয়ালা, তুই আবার আইসস আমাগো সামনো। আজকাই তোর একদিন কি আমার একদিন। আরে রাগ করেন কেন ভাইজান, আমি তো আপনার প্রশংসাই করতেছিলাম। আপনার পায়ে তো দেখি মেলা জোর, তাই এই জোরটা গরিবের খেলনার উপর না দেখাইয়া আমার এই বাদামের খোসাগুলো একটু পা দিয়া ভাঙাইয়া দেন না, ভাঙতে কষ্ট হয় খুব। তুই আমার লগে মশকরা মারস? তুই জানোস আমি চাইলে আজকেই বাদাম সমেত তোরে নদীতে চুব নাইতে পারি। চুবাইবেন তো ভাইজান, কিন্তু নদীর পানিতে চুবাইলে তো আপনার এই ইস্ত্রি করা সাটা নষ্ট হইয়া যাইব। তার চেয়ে বরং আপনি আমার একটু লাথি মারার প্র্যাকটিস করেন। ও বাদামওয়ালা ভাই, তুমি ওর লগে লাগতে যাইও না। ও মানুষ ভালো না। আমার খেলনা ভাঙছে ভাঙুক, তুমি যাও গা বাবা। চাচা, খেলনা তো ভাঙছে ঠিকই, কিন্তু কিছু মানুষের তো মনের খেলনাটাই ভাঙে গেছে। তা ভাইজান, আপনি কি লাথিটা মারবেন নাকি আমি বাদাম বেচতে যাবো? তোর তো সাহস কম না। আজকা তোর হাড় গোড় আমি ভাঙতাছি, দাঁড়া। রতন রাগে অন্ধ হয়ে জিদানের কলার চেপে ধরার জন্য তেড়ে আসে। সে সজোরে এক ঘুষি চালাতে যায় জিদানের মুখের দিকে, কিন্তু জিদান একদম না ঘাবড়ে অদ্ভুত এক ভ্যাবাচাকা খাওয়া ভঙ্গি করে, যেন সে খুব ভয় পেয়েছে। এমনভাবে সামান্য একটু নিচু হয়ে পিছলে যায়। রতন শূন্যে ঘুষি চালিয়ে নিজের বিশাল শরীরের তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে সোজা গিয়ে পড়ে পাশের একটা দুর্গন্ধযুক্ত কাদার ড্রেনে। পুরো মেলায় একটা হাসির রোল পড়ে যায়। কোনো অ্যাকশন বা মারামারি ছাড়াই জিদান মুহূর্তের মধ্যে হিরো হয়ে যায়। আহারে ভাইজান, আপনি তো দেখি লাথি মারতে গিয়া ড্রেনে গিয়া ডুব দিলেন। আমি তো আগেই কইছিলাম দেখা হাইটেন। এখন তো আপনি ডান হাত বাম হাত সবই কাদা হইয়া গেল। তোরে আমি ছাড়ুম না, তুই আমারে ড্রেনে ফেলাইছস। আরে ভাই, আমি তো আপনারে ধরিই নাই। আপনি তো নিজের ইগো আর ওজনের ব্যালেন্স রাখতে না পাইরা পইরা গেছেন। ওঠেন ওঠেন, সাবান দিয়া গোসল কইরা আসেন। রতন কাদামাখা শরীরে চরম অপমানিত হয়ে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে মেলা থেকে পালিয়ে যায়। জিদান হাসি মুখে রহমান চাচার উল্টে যাওয়া ভ্যানটা সোজা করে দেয়। চাচা, মন খারাপ করেন না। ওই যে কাদার মধ্যে রতন ভাইজান তার মানি ব্যাগটা ফাইলে গেছে, ওইটার ভেতরে যে টাকা আছে তা দিয়ে আপনার খেলনার ডবল দাম উঠা যাইব। তুইলা নেন। আল্লাহ তোমার ভালো করুক বাবা, তুমি আজকে আমারে বাঁচাইলা। মিতু ভিড়ের পেছন থেকে এই পুরো দৃশ্যটা দেখছিল। সে রীতিমতো থমকে যায়। ছেলেটার বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধি আর বিনা মারামারিতে একটা গুন্ডাকে শায়েস্ত করার ভঙ্গি তাকে অবাক করে। জিদান ভিড় ঠেলে বের হওয়ার সময় হঠাৎ মিতুর মুখোমুখি হয়। দুজনের মাঝখানে মাত্র কয়েক হাত দূরত্ব। তুমি ইচ্ছে করে লোকটাকে কায়দা করে ফেলেছো, তাই না? আরে ম্যাডাম, আপনিও মেলায় আইছেন? তা জিলাপি খাইছেন নাকি শুধু ধুলোই খাইলেন? কথা ঘোরাবে না। তুমি খুব ভালো করেই জানো রতন আমার বাবার লোক। তুমি ইচ্ছে করে ওকে প্রভোগ করছো। ম্যাডাম, আমি তো শুধু আমার বাদাম বেচতেছিলাম। উনি আইসা গরিবের পেটে লাথি মারলো, আমি তো আর ওনারে ধাক্কা দিই নাই। ওনার অহংকারের ভারেই উনি ড্রেনে পড়ছে। তুমি একটা ফাজিল, কিন্তু তোমার সাহস আছে বলতে হবে। তবে এই সাহসটা তোমাকে খুব তাড়াতাড়ি বিপদে ফেলবে। বিপদ তো ম্যাডাম আমাকেও ছায়ার মতো। আর যেই মানুষটার হারানোর কিছু নাই, তারে কি আপনি বিপদ দিয়া ভয় দেখাইতে পারবেন? তোমার মতো মানুষদের প্রবলেম কি জানো? তোমরা মনে করো বড় লোকদের গালাগালি করলেই তোমরা হিরো হয়ে যাবে, কিন্তু দিন শেষে তোমরা ওই রাস্তায় পড়ে থাকবে। রাস্তায় পইরা থাকবো ঠিকই ম্যাডাম, কিন্তু শান্তিতে ঘুমামো। আপনাকেও মতো এসি রুমে শুইয়া রাত জায়গা বাগানের দিকে তাকাইয়া ভয় পাবো না। তুমি তুমি কাল রাতে আমাদের বাগানে কি করছিলে? বাগানে? আমি? আরে ম্যাডাম, আমি তো রাইতে মশার কামড় খাইতে খাইতে টিনের ঘরে ঘুমাই। আপনি হয়তো স্বপ্নে দেখছেন আমারে। ডোন্ট লাই টু মি। আমি নিজে দেখেছি মাথায় গামছা বাঁধা একটা লোক লণ্ঠন নিয়ে ঘুরছিল। গামছা তো ম্যাডাম এই গ্রামের অনেক কৃষকই বাঁধে। তা আপনি এত রাতে ঘুম ফালাইয়া
আমার কথা ভাবতেছিলেন কেন? বাদামের প্রেমে পইরা গেলেন নাকি? শাট আপ। তোমার মতো একটা থার্ড ক্লাস লোকের প্রেমে পড়ার আগে আমি মরে যাব। ময়ূরের না ম্যাডাম, মেলাটা ঘুইরা দেখেন, ভালো লাগবো। চলি। জিদান তার বোকা হাসিটা দিয়ে ভিড়ের মধ্যে মিশে যায়। মিতু হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ছেলেটার প্রতি তার ঘৃণা হচ্ছে ঠিকই, কিন্তু একটা অদ্ভুত কৌতূহলও কাজ করছে। সূর্য ডুবে গিয়ে চারপাশ অন্ধকারে ঢেকে গেছে। এদিকে চেয়ারম্যান শোভান শিকদারের বিলাসবহুল বৈঠকখানা। শোভান শিকদার তার উকিল জলিল সাহেব আর ম্যানেজার সাদিককে নিয়ে সোফায় বসে আছেন। টেবিলের উপর রাখা রুস্তম আলীর অর্থাৎ জিদানের বাবার জমির কিছু পুরনো দলিল। জলিল, রুস্তমের ওই জমির কাগজ কত দূর? বুড়া তো এখনো সাইন করে নাই শুনলাম। চেয়ারম্যান সাহেব, বুড়ো তো খুব তেরা, কয় মায়া যাইব তাও দলিল দিব না। আইনগতভাবে তো আমরা তারে জোর করতে পারি না। আইন? এই গ্রামে আইন তো আমি বানাই। রুস্তম ভাবছে সে তার ভিটে মাটি বাঁচাইতে পারবো। কালকের মধ্যে দলিলে তার টিপসেই নিবি সাদেক। জি চেয়ারম্যান সাহেব, কিন্তু যদি সে না দেয়? দরকার হলে ওর গলায় পাড়া দিয়া নিবি, ওর বাড়িতে আগুন লাগাইয়া দিবি। ওই জমির নিচ দিয়া আমার নতুন ফ্যাক্টরি রাস্তা যাইব। ওই বুড়ার লাইগা আমার কোটি টাকার প্রজেক্ট আটকায় থাকতে পারে না। কিন্তু চেয়ারম্যান সাহেব, ওর নিখোঁজ ছেলেটা যদি ফিরে আসে, জিদান তো এই জমির লিগাল ওয়ারিশ। আরে রাখ তোর জিদান। 7 বছর আগে যারে আমি চক্রান্ত কইরা বাড়ি থেকে বাইর করেছি, সে কি আর বাঁচা আছে? রাস্তার কুকুর রাস্তার মাধ্যমেই ময়রা পৌঁছা গেছে। তুই কালকেই কাজ শেষ কর। ঘরের ভেতরে যখন এই ভয়ঙ্কর নীল নকশা চলছে, বৈঠকখানার বাইরের অন্ধকার জানালার ঠিক নিচে ঘাপটি মেরে বসে আছে জিদান। সে একটা বড় সুই দিয়ে তার বাদামের বস্তা সেলাই করছে। বাইরে থেকে দেখলে মনে হবে একটা পাগল টাইপ লোক আনমনে নিজের কাজ করছে, কিন্তু তার কান খাড়া। সে ভেতরের প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছে। আমার গলায় পাড়া দেওয়ার আগে তো আপনার নিজের গলাটা বাঁচাইতে হইব চেয়ারম্যান সাহেব। জিদান নিজের মনে ফিসফিস করে। সে তার পকেট থেকে একটা শক্ত চকচকে ছোট কাঁচের মার্বেল বের করে। সে জানালার ফাঁক দিয়ে বৈঠকখানার উপরের দিকে তাকায়। শোভান শিকদারের ঠিক মাথার উপরে একটা দামি কাঁচের ঝাড়বাতি ঝুলছে। জিদান তার হাতের মার্বেলটা আঙুলের ডগায় নিয়ে পেশাদার শিকারের মতো নিশানা করে। তারপর বিদ্যুৎ গতিতে মার্বেলটা ছুঁড়ে মারে সোজা ঝাড়বাতির দিকে। ঠং করে একটা বিকট শব্দ হয়। ঝাড়বাতির একটা বড় কাঁচের টুকরো ভেঙে সরাসরি শোভান শিকদারের সামনের কাঁচের টেবিলে এসে আছড়ে পড়ে। টেবিলের কাঁচ চুরমার হয়ে যায়। কি হইলো? এইটা কে মারলো? চেয়ারম্যান সাহেব, আপনি ঠিক আছেন তো? বাইরে থেকে কেউ ঢিল মারছে মনে হয়। সাদেক, যা তো বাইরে গিয়ে দেখ কোন শয়তানে এত বড় সাহস আমার বাড়িতে ঢিল মারে। সাদেক দৌড়ে দরজা খুলে জানালার বাইরের দিকে আসে। তার হাতে টর্চ লাইট। সে এদিক ওদিক আলো ফেলে খোঁজে। কেউ তো নাই চেয়ারম্যান সাহেব, পুরা জায়গা খালি। খালি মানে কি? ঢিলটা কি আসমান থেকে পড়ছে? শোভান শিকদার নিচে বাইরে বেরিয়ে আসেন। তিনি জানালার নিচে মাটিতে তাকান। সেখানে কোনো ইট বা পাথর নেই, শুধু কয়েকটা কাঁচা বাদাম মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বাদাম? এইখানে বাদাম আইলো কই থেকে? চেয়ারম্যান সাহেব, আজকাল তো গ্রামে একটা নতুন বাদামওয়ালা ঘুরতেছে, তার কাম তো না? একটা ফকিন্নি বাদামওয়ালার এত বড় সাহস যে আমার বাড়িতে ঢিল মারবো? অসম্ভব। তুই কালকেই রুস্তমের জমির কাগজ শেষ কর। আমি দেখতে চাই আমার সাথে কে টেক্কা দিতে আসে। শোভান শিকদারের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তিনি বুঝতে পারছেন না এটা কোনো দুর্ঘটনা নাকি কোনো প্রচ্ছন্ন হুমকি। অন্যদিকে জিদান তখন অন্ধকারে মিশে গিয়ে শোভান শিকদারের বাড়ির সীমানা পার হয়ে যাচ্ছে। তার ঠোঁটের কোণে একটা রহস্যময় বিজয়ী হাসি। খেলা তো মাত্র শুরু হইল চেয়ারম্যান সাহেব। বাদামের আসল খোসা তো এখনো ছড়াইতে পারি নাই। বিকেলের রোদ হঠাৎ করেই যেন কোথায় হারিয়ে গেল। শিবালয় গ্রামের আকাশ মুহূর্তের মধ্যে কালো মেঘে ঢেকে গেছে। চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, আর তারপরে হু হু করে ধেয়ে আসে কালবৈশাখী ঝড়। বাতাসের তীব্রতা রাস্তার ধারের বড় বড় গাছগুলো যেন মাটি ছুঁতে চাইছে। গ্রামের মেঠো পথ দিয়ে স্কুটি চালিয়ে ফিরছিল মিতু, কিন্তু ঝড়ের তীব্রতা স্কুটির ব্যালেন্স রাখা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। ইয়া আল্লাহ, হঠাৎ করে এমন তুফান শুরু হলো কোথা থেকে? বাতাসে ধুলো আর শুকনো পাতা উড়ে এসে মিতুর চোখে মুখে লাগছে। সে বাধ্য হয়ে রাস্তা পাশে স্কুটিটা ফেলে দৌড় দেয়। সামনে একটা পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ির ভাঙা কাছারি ঘর। মিতু দৌড়ে সেই আধ ভাঙা ঘরের ভেতরে ঢুকে পড়ে। ঠিক তখনই আকাশ চিরে বিকট শব্দে বাজ পড়ে আর শুরু হয় মুষলধারে বৃষ্টি। মিতু ভয়ে এক কোণে গুটিসুটি মেরে দাঁড়ায়। কি অবস্থা! এই ভুতুরে জায়গায় এখন কতক্ষণ আটকে থাকতে হবে কে জানে।
মিতু শীতে আর ভয়ে কাঁপছে। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ বিদ্যুতের একটা তীব্র ঝলকানিতে ঘরের অন্য কোণটা আলোকিত হয়ে ওঠে। মিতুর বুকের রক্ত যেন হিম হয়ে আসে। সে স্পষ্ট দেখে অন্ধকার কোণে একটা লোক বসে আছে। কে ওখানে? কোনো উত্তর আসে না, শুধু একটা দেশলাই কাঠি জ্বলে ওঠে। সেই ছোট্ট আলোতে মিতু দেখতে পায় লোকটার কেউ নয়, সেই বাদামওয়ালা জিদান। জিদান খুব শান্তভাবে দেশলাইয়ের আলোতে একটা মোমবাতি ধরাচ্ছিল। মিতুকে দেখে সে দেশলাই কাঠিটা ফু দিয়ে নিভিয়ে ফেলে। তুমি তুমি এখানে কি করছো? বৃষ্টি তো আর ম্যাডাম বড়লোক গরিব চেনে না, আমারও ভেজাইতেছিল, তাই ছাদের নিচে আইসা পড়ছি। তুমি আমাকে ফলো করে এখানে এসেছো, তাই না? তোমার মতলব কি? ম্যাডাম, দুনিয়ার সব মানুষ আপনারে ফলো করে না। আমি তো এইখানে আপনার আধ ঘন্টা আগের থেকে বসে আছি। মিথ্যে কথা। তুমি একটা স্টকার। আপনি চাইলে এই বৃষ্টির মধ্যে আবার বাইরে গিয়া ভিজতে পারেন, আমি তো আপনার এই ভাঙা ঘরে ডাইকে আনি নেই। মিতুর আগে কিছু বলতে গিয়েও থেমে যায়। বাইরে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। তার সুতির জামা ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। সে শীতে থরথর করে কাঁপছে। জিদান সেদিকে এক নজর তাকায়। সে কোনো কথা না বলে নিজের গলা থেকে শুকনা লাল গামছাটা খোলে। সে গামছাটা ছুঁড়ে দেয় মিতুর দিকে। গামছাটা গিয়ে ঠিক মিতুর পায়ের কাছে মেঝেতে পড়ে। এটা কি? এটা আমার দিকে ছুড়লে কেন? গা মোছেন, যেইভাবে কাঁপতেছেন নিউমোনিয়া হয়ে যাব। হাউ ডিসকাস্টিং! আমার ওই তোমার নোংরা গামছা লাগবে না। গামছাটা নোংরা না ম্যাডাম। তোমার গায়ে নোংরা ঘাম মোছা গামছা আমি গায়ে দেব? আমার ঘেন্না লাগছে। গামছা নোংরা না, আপনার চোখ নোংরা। অহংকার দিয়ে চোখ ঢাকা তো, তাই ঘাম আর পরিষ্কার পানির তফাৎ বোঝেন না। তুমি আমাকে আবার জ্ঞান দিচ্ছ? তুমি জানো এই শাড়িটার দাম কত? শাড়ির দাম তো অনেক ম্যাডাম, কিন্তু ঠান্ডা লাইগা জ্বর আসলে আপনার ওই দামি শাড়ি আপনারে বাঁচাইতে পারবো না। আমি মরে গেলেও তোমার গামছা ছোবো না। মইরা গেলে তো আর গামছা লাগবো না, তখন তো সাদা কাফনই লাগবো। আর কাফনের তো কোনো ব্র্যান্ড থাকে না ম্যাডাম, তখন গরিব বড় লোক সব সমান। মিতু স্তব্ধ হয়ে যায়। লোকটার মুখের এই ভারী কথাগুলো যেন বাইরের কালবৈশাখীর চেয়ে ভয়ঙ্করভাবে তার ইগোতে আঘাত করছে। মিতুর শরীর ঠান্ডায় অবশ হয়ে আসছে। সে আর ইগো ধরে রাখতে পারে না। খুব সাবধানে একটু নিচু হয়ে সে গামছাটা ফ্লোর থেকে তুলে নেয়। গামছাটা থেকে পুরনো একটা সাবানের হালকা ঘ্রাণ আসছে, মোটেও কোনো দুর্গন্ধ নেই। মিতু গামছাটা দিয়ে নিজের মাথা আর ভেজা হাত মোছে। আমি শুধু ঠান্ডার জন্য এটা নিলাম, ভেবো না। আমি তোমার কাছে থ্যাঙ্কফুল। গরিবের গামছা অনেক গরম হয় ম্যাডাম, আপনার থ্যাঙ্কস আমার লাগবো না। আপনি বাঁচলেই আমার শান্তি। আমার বেঁচে থাকা না থাকা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা তো নেই ম্যাডাম, তো কাস্টমাররা মইরা গেলে তো বাদামের বিক্রি কইমা যাব, সেই চিন্তা করতেছি। ফাজলামি করছো আমার সাথে? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? জানি তো, অহংকারে একটা পাহাড়ের লগে কথা কইতেছি, যেই পাহাড় এখন শীতে ঠকঠক কইরা কাঁপতাছে। সাডাপ, আমার পরিস্থিতি নিয়ে মজা করবে না। মজা তো আমি করতেছি না ম্যাডাম, মজা তো উপরলা করতেছে। যেই মাইয়া রাস্তায় আমারে দেখা স্কুটি দিয়ে কাদা ছিটাইছিল, আজকে সেই মাইয়া আমার গামছা জড়াইয়া বাইচা আছে। আমি তোমাকে টাকা দিয়ে দেব। এই নোংরা গামছার দাম কত? 10 টাকা? 20 টাকা? আমি 1000 টাকা দেব। সব কিছু দাম তো ম্যাডাম টাকায় মাপা যায় না। টাকা দিয়ে দুনিয়ার সব কিছু কেনা যায়। তোমার মতো রাস্তার ভিখারিরা সেটা বুঝবে না। তাই নাকি? তাইলে আপনার ওই 1000 টাকা দিয়ে আজকে এই কাল বৈশাখী ঝড়টারে একটু থামাইয়া দেন না, কিংবা ওই টাকা দিয়া একটু গরম বাতাস কিনে আনেন, পারবেন? তুমি লজিক ছাড়া কথা বলছো। লজিক তো আপনার নাই ম্যাডাম। টাকার গরমে আপনি মানুষরে মানুষ মনে করেন না, কিন্তু আজকে এই রাইতে এই ভাঙা ঘরে আপনি আর আমি একেবারে সমান। কখনো না। আমি আর তুমি কখনোই সমান হতে পারি না। সমান তো হইয়া গেছেন ম্যাডাম। ওই দেখেন, আপনার 10,000 টাকার দামি ড্রেস আর আমার এই 100 টাকার সেরা শার্ট, দুইটাই এখন বৃষ্টিতে পানিতে ভেজছে। এখানে আপনার বাপের ক্ষমতাও নাই, আমার বাদামের বাক্সও নাই, আছে শুধু দুইজন মানুষ। তোমার কথাগুলো এত এত আলাদা কেন?
তুমি সত্যি করে বলো তো, তুমি আসলে কে? আমি তো জিদান, সামান্য এক বাদামওয়ালা। তুমি মিথ্যে বলছো। তোমার মতো করে এই গ্রামের কোনো সাধারণ মানুষ কথা বলতে পারে না। তোমার চোখের ওই চাউনি, তোমার এই সাহস, এই এত ভারী ভারী কথা, এগুলো সাধারণ না। সাধারণ মানুষের তো ম্যাডাম অনেক রূপ থাকে। আপনি তো সারা জীবন শুধু ওপরটাই দেখছেন, ভেতরটা দেখার তো সময় পান নাই। তোমার ভেতরে কি আছে? অনেক কিছু, তয় ওইটা দেখার লইগা আপনার চোখের ওই অহংকারের চশমাটা খুলতে হইবে ম্যাডাম। আমি কেন তোমার ভেতরটা দেখতে যাব? আমার কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট নাই? তবু তো এতক্ষণ ধইরা আমার কথা শুনতেছেন। বাদামালার কথায় ম্যাডামের কি একটু মন গলতেছেন কি? হাউ অ্যারোগেন্ট! তুমি নিজের লিমিট ক্রস করছো। লিমিট তো ম্যাডাম ঝড়ে ভেঙে গেছে। আজকে রাইতে শুধু বৃষ্টি আর এই ভাঙা ঘর, আর কোনো লিমিট নাই। আমি আর এক মুহূর্তে তোমার সাথে কথা বলবো না। না কইলে নাই, চুপ কইরা থাকেন। তবে গামছাটা ভালো কইরা পেঁচাইয়া রাখেন, বাইরের বাতাসটা খুব ঠান্ডা। আপনি জ্বর আইসা গেলে কিন্তু বিপদ। মিতু অবাক হয়ে জিদানের দিকে তাকায়। অন্ধকারে জিদানের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু তার গলার স্বরে এক অদ্ভুত মায়া। বাইরে বৃষ্টির একটানা শব্দ, ভাঙা ঘরের ভেতরে দুই মেরু দুজন মানুষ। কোনো রোমান্টিক ডায়লগ নেই, কিন্তু এই নিস্তব্ধতার মাঝেই যেন এক অদ্ভুত মানসিক টান তৈরি হচ্ছে। রাতের ঝড় বৃষ্টি থেমে গিয়ে পরদিন সকালে এক নতুন রোদের দেখা মেলে, কিন্তু শিবালয় গ্রামের বটতলা মোড়ের পরিস্থিতি আজ সকাল থেকেই থমথমে। বৃষ্টির কারণে চারপাশের মাটি কাদায় মাখামাখি। বটতলা গ্রামের অনেক মানুষ জড়ো হয়েছে। মাঝখানে দাঁড়িয়ে আছে চেয়ারম্যান শোভান শিকদার আর তার লোক লস্কর। শোভানের দুই চামচা রতন আর সাদেক রুস্তম আলীকে, মানে জিদানের বাবাকে, টেনে হিঁচড়ে সবার সামনে নিয়ে আসে। আমার হাত ছাড়ো রতন, আমি কোনো চোর ডাকাত না যে আমার এমনি টাইনা আনবা। চুপ কর বুইরা, চেয়ারম্যান সাহেব ডাইক্কা পাঠাইছে আর তুই কস যাবি না? তোর এত বড় সাহস! ছাড় ওরে রতন। তা রুস্তম, কাল রাইতে তো আমার বাড়িতে ঢিল পড়লো, তুমি নাকি আবার কইছো আমার জমি দিবা না। আমি তো আমার কথা আগেই সাফ জানাই দিচ্ছি সোবাহান, ওই ভিটা আমার বাপ দাদার, ওইটা আমি বেচা খামো না। বেচায় তো খাবি না, কিন্তু না খাইয়া যে মরতাচোস সে খেয়াল আছে? তোর বউ রাবেয়া আয়সা কালকে আমার কাছে কান্নাকাটি করছে। আমার বউ কি করছে না করছে সেটা আমার বাড়ির ভেতরের কথা। তুমি জোর কইরা আমার জমি নিতে পারবা না। জোর? আমি জোর করতেছি? আমি তো তোরে ন্যায্য দাম দিতেছি রুস্তম। তোর ওই পচা বাড়ির দাম 2 লাখও না, আমি তোরে 5 লাখ দিতেছি। 5 লাখ কেন? তুমি 5 কোটি দিলেও আমি ওই ভিটা ছাড়ব না। আমার জিদান ফিরা আসলে ওই কই থাকবো? তোর জিদান যেই পোলা 7 বছর আগে তোরে পথে পয়সা ভাইগা গেছে, তার লাইগা তুই জমি আগলাইয়া রাখছস? পাগল হইছস তুই? আমার পোলা ভাইগা যায় নাই সোবান, তুমি তারে চক্রান্ত কইরা বাইর কইরা দিছিলা, তাকে আমি বুঝি না ভাবছো? মুখ সামলায় কথা কর রুস্তম। আমি চেয়ারম্যান, আমার নামে উল্টাপাল্টা কথা কইলে তোর জিব্বা টাইনা ছিঁড়া ফেলবো। ছিঁড়া ফালাও, মাইরা ফালাও আমারে, তবুও দলিলে আমি টিপসই দিব না। শোভান শিকদার রাগে অগ্নিশর্মা হয়ে যায়। সে এগিয়ে এসে রুস্তম আলীর গলা সজোরে চেপে ধরে। তোর এত বড় তেজ, একটা ভিখারির এত বড় গলা। রতন, এই বুড়ার ঘাড় ধৈরা মাটিতে ফেলা। রতন আর সাদেক মিলে অসুস্থ রুস্তম আলীকে ঘাট ধরে ধাক্কা দেয়। রুস্তম আলী তার সামলাতে না পেরে সরাসরি কাদামাটির ওপর ছিটকে পড়েন। আল্লাহ, তুমি এই বিচার করো মাবুদ। ভিড়ের একদম পেছনে দাঁড়িয়ে আছে জিদান। তার চোখের সামনে নিজের জন্মদাতা বাবাকে এভাবে কুকুরের মতো অপমানিত হতে দেখে তার ভেতরের পৃথিবীটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। জিদানের হাতের মুঠি শক্ত হয়ে যায়, হাতের তালুতে নখ গেঁথে গিয়ে রক্ত বের হওয়ার উপক্রম। তার ইচ্ছে করছে ছুটে গিয়ে শোভানের গলাটা 2 হাতে চেপে ধরতে। শান্ত হ জিদান, শান্ত হ। এখন পরিচয় দিলে সব শেষ হয়ে যাবে। 7 বছরের প্ল্যান নষ্ট করা যাবে না এখনই। জিদান দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নেয়। সে জানে তাকে এখন একটা পাগল আর বোকা বাদামওয়ালার অভিনয় চালিয়ে যেতে হবে। জিদান হঠাৎ তার গলার টিনের বাক্সটা সজোরে মাটিতে ফেলে দেয়। ঝনঝন করে এক বিকট শব্দ হয়। ভিড়ের সবার মনোযোগ সেদিকে ঘুরে যায়। ওরে বাবারে, আমার বাদাম রে, আমার সব বাদাম কাদায় পড়ে গেল রে। জিদান পাগলের মতো হাসতে হাসতে ভিড় ঠেলে একদম সামনে চেয়ারম্যানের মুখোমুখি এসে দাঁড়ায়। এই ফকিন্নি কে রে? এইখানে কেন চিল্লাইতিস? আরে চেয়ারম্যান সাহেব, আপনি এখানে সকাল সকাল নাটকের রিহার্সাল চলতেছে নাকি? কিসের নাটক? তুই কে? আমি তো বাদামওয়ালা।
তো চেয়ারম্যান সাহেব, আপনার চেহারা তো দেখি একেবারে লাল হইয়া গেছে, প্রেশার বাড়ছে মনে লয়। চেয়ারম্যান সাহেব, এটা সেই ফাইজিল বাদামওয়ালা, ওর মুখে অনেক বড়। মুখ তো ভাই বড় হইবই, গরিব মানুষের মুখ আর পেট দুইটাই তো আল্লাহর দেওয়া। তা চেয়ারম্যান সাহেব, এই কাদার মধ্যে এই বুড়া চাচারে ফেলায় রেখা আপনারা কি সিরিয়াল বানাইতেছেন? এই বেটা ফাজিল, তুই জানোস আমি কে? আমার সামনে আইসা ফাজলাম করস? আরে ফাইজলামু কেন করমু, আপনি তো গ্রামের রাজা। তা রাজা মশাই, এই নেন একটু বাদাম খান, এনার্জি বাড়বো। বুড়া মানুষের লগে চিল্লাইতে তো অনেক এনার্জি লাগে, অনেক জোর লাগে, বাদাম খাইলে গলাটা ভিজবো। জিদান এক মুঠো কাঁচা বাদাম শোভান শিকদারের মুখের সামনে এগিয়ে দেয়। পরিবেশের থমথমে ভাবটা হঠাৎ করে এই অদ্ভুত কমেডিতে কেটে যায়। ভিড়ের মধ্যে অনেকেই ফিক করে হেসে দেয়। রাখ তোর ফালতু বাদাম। রতন, এই পাগলটারে গলা ধাক্কা দিয়ে বাইর কর এইখান থেকে। আহা, গলা ধাক্কা দেওয়ার লাগবো না ভাই, আমি নিজেই যাইতাছি গা। তো চেয়ারম্যান সাহেব, বুড়া চাচারের কাতার মধ্যে রাখেন না, ওনার তো শ্বাসকষ্ট, মইরা গেলে তো আপনারই ফাঁসি হবো। শোভান শিকদার বিরক্তি আর রাগে ফেটে পড়েন, কিন্তু সবার সামনে একটা বুড়ো লোককে আর মারধর করতে তার ইগোতে লাগে। আজকে এই পাগলের লাইগা বাইচা গেলি রুস্তম। কালকের মধ্যে যদি তুই নিজে আইসা দলিলে সাইন না করস, তোর ওই মরা পেয়ারা গাছে তোরে আমি ফাঁসি দিব। চল সবাই। শোভান শিকদার তার দলবল নিয়ে হনহন করে চলে যান। গ্রামের দু একজন এগিয়ে এসে রুস্তম আলীকে মাটি থেকে তুলে বসায়। জিদান তার পড়ে যাওয়া টিনের বাক্সটা মাটি থেকে তুলে নেয়। তার মুখে সেই বোকা হাসিটা লেগে আছে, কিন্তু চোখের কোণটা ভিজে উঠেছে। বাদাম, দুঃখ বলার বাদাম। জিদান সুর করে গাইতে গাইতে সেখান থেকে চলে যায়। কেউ দেখতে পায় না তার হাসির আড়ালে চোখের পানি লুকিয়ে আছে। বৃষ্টির জমাট বাঁধা জলের মতো তার বুকের ভেতরে কষ্টের এক বিশাল পাহাড় জমতে থাকে। সেদিন রাতের নিস্তব্ধতা আবার গ্রামটিকে গ্রাস করেছে। রাত 3:30। গ্রামের একদম শেষে একটা নির্জন বাঁশবাগান। বাতাস বইলে বাসে বাসে ঘষা লেগে এক অদ্ভুত আর ভৌতিক শব্দ তৈরি হচ্ছে। জিদান সেই বাঁশবাগানের সরু মাটির পথ ধরে খুব দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে। সে জগিং করতে বেরিয়েছে সকাল সকাল। তার মুখটা শক্ত। হঠাৎ তার পিছন থেকে সাই করে একটা বাঁশের লাঠি ধেয়ে আসে ঠিক তার মাথার দিকে। কিন্তু জিদানের রিফ্লেক্স কোনো সাধারণ মানুষের মতো নয়। লাঠিটা তার মাথায় লাগার ঠিক 1 সেকেন্ড আগে সে এক চুল পরিমাণ মাথা সরিয়ে নেয়। লাঠিটা বাতাস কেটে ফসকে যায়। টাইমিংটা আর একটু ফাস্ট হওয়া উচিত ছিল। জিদান খুব শান্তভাবে ঘুরে দাঁড়ায়। অন্ধকারে 3জন কালো মুখোশ পরা লোক তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। 3জনের হাতেই ভারী বাঁশের লাঠি আর লোহার রড। তোর তো রিফ্লেক্স অনেক ভালো রে, কিন্তু আজকে তুই বাঁচতে পারবি না। বাস আমার মালিক তো পড়ালা ভাই। তা আপনারা কি আমার কাছে বাদাম খাইতে আইছেন না তো রাইতে? তোর বাদাম বেচার দিন শেষ জিদান। তুই কি ভেবেছিস তুই 7 বছর পর এই গ্রামে বাদামওয়ালা সেজে ফিরে আসবি আর আমরা তোকে চিনতে পারবো না? জিদানের আসল নাম শুনে সে এক মুহূর্তের জন্য একটুও চমকায় না, বরং সে অন্ধকারে এমন একটা ভয়ঙ্কর হাসি দেয় যা দেখে মুখোশ পরা লোকগুলো শিউরে ওঠে। আমি তো ভেবেছিলাম তোদের আমাকে চিনতে আরো 7 দিন লাগবে। তোরা তো দেখি 7 বছর আগের চেয়ে একটু বেশি স্মার্ট হয়েছিস। তোর খেলা শেষ জিদান, আজ এই বাঁশবাগানই তোর কবর হবে। কবর তো ভাই সবারই একদিন হইব, কিন্তু কথা হইল আমার কবর খোঁড়ার কন্ট্রাক্ট তোদের কে দিছে? কে পাঠাইছে তোদের? সুবাহান শিকদার নাকি অন্য কেউ? এত কথা বলার টাইম নেই, মার শালারি। 3জন একসাথে জিদানের দিকে তেড়ে আসে। জিদান এক বিন্দু ভয় না পেয়ে তার গলা থেকে লাল গামছাটা খুলে হাতে পেঁচিয়ে নেয়। বাদাম তোরা খাবি না ঠিকই, কিন্তু খসা তোদের আমি ঠিকই ছড়াবো। কথাটা শেষ হওয়ার আগেই জিদান তার হাতের গামছাটা বিদ্যুতের বেগে ঘুরিয়ে সামনের লোকটা চোখের ওপর সজোরে আঘাত করে। লোকটা আর্তনাদ করে চোখ চেপে ধরে। জিদান শূন্যে লাফ দিয়ে দ্বিতীয় লোকটার বুকে একটা প্রফেশনাল ফাইটারের মতো কিক মারে। লোকটা ছিটকে গিয়ে একটা বাঁশ গাছের ওপর পড়ে। চারপাশ গহীন অন্ধকারে ঢেকে যায়। শুধু শোনা যায় একের পর এক প্রচণ্ড আঘাতের শব্দ, হাড় ভাঙার মর্মর আওয়াজ আর মুখোশধারীদের যন্ত্রণার আর্তনাদ। রাতের বাঁশবাগানে বাদামওয়ালা জিদানের ভেতরে সেই ভয়ঙ্কর, প্রশিক্ষিত এবং অপ্রতিরোধ্য সত্তাটা যেন পুরোপুরি জেগে উঠেছে।
রাতের নিস্তব্ধতা চিরে বাঁশবাগানের ভেতর দিয়ে হু হু করে বাতাস বইছে। মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে এক চিলতে চাঁদ। সেই চাঁদের ম্রিয়মান আলোয় দেখা যায় জিদান একটা মোটা বাঁশের ওপর হেলান দিয়ে খুব শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার পায়ের কাছে 3জন মুখোশধারী লোক যন্ত্রণায় কাতরাচ্ছে। জিদানের হাতে কোনো অস্ত্র নেই, শুধু তার সেই লাল গামছাটা। আমার পা ভেঙে গেছে। ও বাবারে! পা তো ভাঙারই কথা ভাই, যেই পা দিয়ে মানুষের ক্ষতি করতে আইছেন সেই পা আজ তো রাখলে তো ওপরওয়ালার লগে বেইমানি করা হইব। তুই মানুষ না শয়তান, তোর মাইর তো কোনো সাধারণ মাইসের না। বাদাম বেচতে বেচতে হাত শক্ত হইয়া গেছে ভাই। তা আপনারা কি এখন সোজা কইরা কথা বলবেন নাকি গামছাটা আবার একটু ঘুরামু? না না, আর মারিস না, আমরা সবাই তাকাইতেছি। জিদান নিচু হয়ে লিডার গোছের লোকটার কলার চেপে ধরে। তার চোখ থেকে বোকাটে ভাবটা একদম উধাও। সেখানে এখন এক হিমশীতল শূন্যতা। বল, কে পাঠিয়েছে তোদের? শোভান শিকদার? না না, চেয়ারম্যান না। মিথ্যা কথা বললে কিন্তু জিব্বাটা এই বাঁশবাগানে পুইত্তা যামো। সত্যি বললাম। আল্লাহর কসম ভাই, আমরা শোভান শিকদারের লোক না, সে আমাকেও চিনে না। তাইলে কে পাঠাইছে? এই গ্রামে আমি সামান্য বাদাম বেচি, আমার মারার লাইগে এত রাইতে মুখোশ পইরা কে আসবো? ঢাকা থেকে আমাকেও কন্ট্যাক্ট দেওয়া হয়েছে। ঢাকার কে? নাম জানি না ভাই, আমাকেও ফোনে ডিল হয়েছে, শুধু একটা ছবি আর ঠিকানা দিছে। কি বলছিল ফোনে? বলেছিল ওই গ্রামে 7 বছর আগে হারায় যাওয়া একটা ছেলে বাদামওয়ালা সাইজে ফিরে আইছে, তারে শেষ করতে হইব। আমরা শুধু এইটুকুই জানি ভাই। 7 বছর আগে হারিয়ে যাওয়া ছেলে? তার মানে তোরা জানিস আমি কে? আমরা কিচ্ছু জানি না ভাই, আমাকে শুধু বলেছে তুই রুস্তম আলীর পোলা জিদান, তোরে মাইরা লাশ গুম করতে বলেছে। মাফ কইরা দেন ভাই। জিদান লোকটার কলার ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তার কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ে। ঢাকা থেকে কে তাকে খুঁজছে? শোভান শিকদার ছাড়া আর কে তার ফিরে আসার খবর পেল? ঢাকা? তার মানে গ্রামের বাইরেও কেউ আমার দিকে নজর রাখছে। ভাই আমাকে ছাইরা দে, আমরা আর কোনোদিনও এই গ্রামে আসবো না। যা, কিন্তু একটা কথা মনে রাখিস। কি ভাই? যেই তোদের পাঠাইছে তারে গিয়া বলবি রুস্তম আলীর পোলারে মারার মুরাদ তোদের নাই, আর সে যেন আমার সামনে আসা সাহস না করে, নাহলে তোর লাশটাও কেউ খুঁজা পাবো না। যা ভাগ। মুখোশধারী লোকগুলো খোঁড়াতে খোঁড়াতে অন্ধকারের ভেতর মিলিয়ে যায়। জিদান তার গামছাটা ঝেড়ে আবার গলায় পেঁচিয়ে নেয়। মুহূর্তের মধ্যেই তার চোখের সেই ভয়ঙ্কর খুনে দৃষ্টি বদলে যায়, আর সেই বোকাটে সাদাসিধা বাদামওয়ালার রূপ ফিরে আসে তার চেহারায়। সে শীষ বাজাতে বাজাতে বাঁশবাগান থেকে বেরিয়ে যায় যেন কিছুই হয়নি। সেদিন সকাল 9টা। এদিকে মিতুর মনের ভেতর এক অদ্ভুত ঝড় চলছে। সে কিছুতেই মেলাতে পারছে না কাল রাতে ভাঙা ঘরে ওই বাদামওয়ালা ছেলেটার চোখের ভাষা, তার গভীর কথাবার্তা, আর আজকে বটতলে তার বোকাটে আচরণের মধ্যে আকাশ পাতাল তফাৎ। লোকটার মধ্যে দুটো আলাদা মানুষ বাস করে, কিন্তু ওর আসল রূপ কোনটা? মিতু তার এই সন্দেহের উত্তর খুঁজতেই চুপি চুপি গ্রামের এক প্রান্তে জিদানের চালা ঘরের কাছে এসে দাঁড়ায়। চারপাশ একদম নির্জন। দরজায় তো কোনো তালা নেই, শুধু ভেজানো। মিতু খুব সাবধানে চালা ঘরের ভেজানো দরজাটা সামান্য ঠেলে ভেতরে উকি দেয়। সে ভেবেছিল ভেতরে নোংরা সস্তা জিনিসপত্র আর ছেঁড়া কাঁথা পড়ে থাকবে, কিন্তু ঘরের ভেতরে দৃশ্য দেখে সে আক্ষরিক অর্থেই চমকে ওঠে। ঘরের মেঝেটা পরিষ্কার, আর সেখানে চক দিয়ে গ্রামের একটা বিশাল ম্যাপ নিখুঁতভাবে আঁকা। ও মাই গড, এ তো পুরো শিবালয় গ্রামের ম্যাপ। এখানে তো আমাদের বাড়ির দাগও দেওয়া আছে। মিতু পা টিপে টিপে ঘরের ভেতর ঢোকে। তার চোখ যায় ঘরের এক কোণে থাকা একটা ভাঙা আয়নার দিকে। এগুলো কি? আয়নার গায়ে মিতুর বাবা শোভান শিকদারের বেশ কয়েকটা ছবি পিন দিয়ে আটকানো। ছবিগুলোর পাশে লাল মার্কার দিয়ে কিছু জমির দলিলের নম্বর আর টাকার হিসাব লেখা। আমার বাবার ছবি আর এই জমির দলিলগুলো তো আমাদের নতুন প্রজেক্টের। এই সাধারণ বাদামওয়ালা ছেলেটার কাছে এসব কোথা থেকে এলো? মিতুর বুক ধরফর করতে থাকে। এই ছেলেটা আসলে কে? সে কি পুলিশের চর, নাকি অন্য কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে তাদের গ্রামে ঢুকেছে? আমাকে এক্ষুনি বাবাকে খবর দিতে হবে, লোকটা ভয়ঙ্কর।
নিতু ছবিগুলো নিজের মোবাইলে তোলার জন্য পকেট থেকে ফোন বের করে। ঠিক তখনই তার পেছনে একটা ভারী পায়ের শব্দ হয়। মিতু চমকে ঘুরে দাঁড়ায়। দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জিদান। তার পরনে একটা কালো শার্ট, মুখের সেই বোকা হাসির কোনো চিহ্ন মাত্র নেই। তো তুমি তুমি কখন এলে? আপনি যখন আমার ঘরের জিনিসপত্র নিয়ে রিসার্চ করতেছিলেন ঠিক তখনই। এই ম্যাপ আর আমার বাবার ছবি, এসবের মানে কি? তুমি কে? মিতুর গলা কাঁপছে। সে ভাবছে এই লোকটা হয়তো এখন তার আসল ক্রিমিনাল রূপ দেখাবে, কিন্তু জিদান হঠাৎ করে একগাল বোকা হাসি দিয়ে ওঠে। আরে ম্যাডাম, আপনি গরিবের কুড়ে ঘরে, তা বাদাম কি হোম ডেলিভারি লাগবে নাকি? নাটক করবে না। তুমি আমার প্রশ্নের উত্তর দাও। এই ম্যাপটা এখানে কেন? আরে এই ম্যাপটা তো আমি আঁকছি, সুন্দর হয়েছে না? তুমি একটা গ্রামের ম্যাপ কেন আঁকবে? আর আমার বাবার ছবি কেন আয়নায় পিন দিয়ে আটকানো? ম্যাডাম, আমি তো বিজনেস প্ল্যান করতেছিলাম। বিজনেস প্ল্যান? হোয়াট ননসেন্স! ম্যাডাম, আপনার বাবার মতো বড় লোক হইতে গেলে তো একটু বুদ্ধি খাটান লাগবো। কোন রাস্তায় বেশি বাদাম বেচা যাইব, কোন জমির মালিকের কাছে গেলে বেশি বকশিস মিলব, সেইটার মাস্টার প্ল্যান করতেছি। তুমি আমাকে বোকা পেয়েছো? আমার বাবার ছবির পাশে জমির দলিলের নম্বর কেন লেখা? আরে এইগুলো তো ইন্সপিরেশন ম্যাডাম। আপনার বাবা কত জমি কিনছে, কত টাকার মালিক হইছে, এইগুলা দেখা আমি নিজের সাহস দিই। ওনার মতো টাকা পয়সা কামাইতে হইব তো একদিন। তুমি একটা সাইকো। তুমি জানো তুমি কি বলছো? সাইকো কেন হইমু ম্যাডাম? গরিব মানুষের কি বড়লোক হওয়ার স্বপ্ন থাকতে নাই? স্বপ্ন থাকা আর অন্যের ইনফরমেশন চুরি করা এক জিনিস না। তুমি একজন ক্রিমিনাল। ক্রিমিনাল তো তারা ম্যাডাম যারা অন্যের জমিতে জোর কইরা সাইন করায়। আমি তো শুধু নিজের বাদাম বেচার রুট ম্যাপ বানাইতেছি। তুমি ইচ্ছে করে আমাকে উত্তপ্ত করছো। আমি যদি এখন আমার বাবাকে গিয়ে বলি যে তুমি তার ছবি নিয়ে তন্ত্রমন্ত্র করছো, তোমাকে গ্রাম ছাড়া করবে। বলেন গিয়া ম্যাডাম, চেয়ারম্যান সাহেবরে গিয়া বলেন যে একটা বাদামওয়ালা ওনার ছবি দেখা বড়লোক হওয়ার স্বপ্ন দেখতেছে। উনি তো শুই না খুশি হইব যে ওনার একজন ভক্ত আছে। তোমার এই ফাজলামি আমি আর এক সেকেন্ডও সহ্য করব না। তুমি একটা ইডিয়েট। ইডিয়েটস তো বটেই ম্যাডাম। বুদ্ধি থাকলে কি আর রোদ বৃষ্টিতে বাদাম বেচি? আপনার মতে তো আর এসি রুমে শুয়ে শুয়ে সিনেমা দেখার কপাল আমার নাই। তোমার মতো ছোট লোকদের কোনোদিনও কিছুই হবে না। সারা জীবন ওই রাস্তায় পড়ে থাকবে। রাস্তায় পইরা থাকলেও শান্তি ম্যাডাম, কারণ রাস্তার মাটি কাউরে ধোকা দেয় না। কিন্তু বড় লোকদের রাজপ্রাসাদ তো ধোকার উপর দাঁড়ায় থাকে। ইউ আর এ কমপ্লিট রাবিস। আমি তোমার এই ঘর থেকে বের হচ্ছি, আর কোনোদিনও আমার চোখের সামনে পড়বে না। যাইতেছেন গা ম্যাডাম? একটু বাদাম তো খাইয়া যেতে পারতেন, ফ্রি বাদাম। কিপ ইউর রাবিস টু ইউর সেলফ। মিতু হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। সে বুঝতে পারছে না এই লোকটাকে বিশ্বাস করবে নাকি সন্দেহ করবে। লোকটার কথাগুলো এতটাই হাস্যকর অথচ সাবলীল ছিল যে মিতুর মাথা গুলিয়ে গেছে। মিতু চোখের আড়াল হতেই জিদানের মুখে সে বোকা হাসিটা মুছে যায়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে এসে দাঁড়ায়। সে ম্যাপের ওপর থেকে শোভান শিকদারের ছবিটা একটানে ছিঁড়ে ফেলে। বড়লোক হওয়ার স্বপ্ন তো আমি কবেই পূরণ করে ফেলেছি মিতু। এখন শুধু তোমার বাবার অহংকার ছেঁড়ার পালা। দুপুর 1টা বেজেছে। সূর্যের কড়া রোদে পুড়ছে শিবালয় গ্রামের বড় বাজার। মাছের আড়তের কাছে চরম ভিড় আর চেঁচামেচি। জিদান তার টিনের বাক্স নিয়ে ভিড়ের মধ্যে ঘুরছে। এই লাগে বাদাম, বাজারের গরম বাদাম, কাঁচা বাদাম। হাঁটতে হাঁটতে বাজারের এক কোণে এসে জিদান হঠাৎ থমকে দাঁড়ায়। তার চোখ আটকে যায় সামনে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক মহিলার দিকে। মহিলার হাতে বাজারের থলে, সাথে 15-16 বছরের একটা ছেলে। এই মহিলার কেউ নয়, জিদানের সৎমা রাবেয়া এবং তার সৎ ভাই। যে সৎমা 7 বছর আগে তাকে এই গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল।